আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমরা বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, যেটা আমাদের ব্যাপন, অভিশ্রবণ, প্রসেদন, এটা হচ্ছে আমরা পড়ব। তো এই অধ্যায়ে হচ্ছে তোমাদের অনেকের হচ্ছে পরীক্ষায় নাই, আবার অনেক স্কুলের পরীক্ষা আছে। যেহেতু আমাদের কোর্সটা সব স্কুলের জন্য, সব স্কুলের ক্লাস 8-এর জন্য, আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী। তো হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক স্কুলে দেখলাম আছে, সেই জন্য হচ্ছে আমরা এটাও নিতেছি। বাকি সবগুলো চ্যাপ্টার যেগুলো তোমাদের হচ্ছে তোমরা বলছো ওইগুলো আমরা নিব। ঠিক আছে, আস্তে আস্তে মানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত এই সবগুলো চ্যাপ্টারই আপলোড হতে থাকবে একটা একটা করে। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে চ্যাপ্টারের শুরুতে, আমাদের চ্যাপ্টারের শুরুতে হচ্ছে ব্যাপন বলে কথাটা আছে। ঠিক আছে, এখন ব্যাপন জিনিসটা কি দেখো, আমরা হচ্ছে শুরু থেকে বই থেকে পড়ি। তোমরা হচ্ছে কি করবা, আমি আমার এই ক্লাসটা দেখার পর তোমাদের বইগুলো একদম লাইন বাই লাইন দাগিয়ে পড়বা। ঠিক আছে, যে লাইনগুলো ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হইতেছে, আমি এইগুলো পড়ানোর পরে যে এখানে আমরা সব ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো, প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে পড়াবো। সাথে হচ্ছে তোমাদের কাজ কি, ক্লাস শেষে বইটা পুরোটা পড়া। আচ্ছা, এখন দেখো ব্যাপন কি বলছে। আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে, দেখো পদার্থ হচ্ছে তিন প্রকার, কঠিন, তরল, বায়বীয়। ঠিক আছে, এখানে আমাদের কোন দুই ধরনের পদার্থের কথা বলছে? তরল এবং গ্যাসীয় পদার্থ যেগুলো। তাহলে বলছে কি, তরল এবং গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে। এখন দেখো এই যে ঘনত্ব কথাটা আছে না, এটা মানে কি, এটা আমরা একটু দেখে আসি। অনেকে জানো হয়তো আগে থেকেই, তো আমরা হচ্ছে তাও একবার দেখি ঘনত্ব কথাটা কি। দেখো ঘনত্ব বলতে কি বোঝায়। তুমি ধরো তোমার এখানে হচ্ছে একটা বিকার আছে, এখানে আরেকটা বিকার আছে। আচ্ছা, এখানে ধরলাম আমার এই পাত্রের মধ্যে বা এই বিকারের মধ্যে আমার গ্যাসের অণুগুলো এরকম অবস্থায় আছে। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে ধরলাম এরকম অবস্থায় আছে। আচ্ছা, তাইলে দেখো এইখানে কি অবস্থা হইতেছে। এই পাত্রের মধ্যে দেখো আমাদের যে এইগুলো হচ্ছে এক একটা অণু, ঠিক আছে, গ্যাসের বা তরল পদার্থের অণু। এই অণুগুলো কি অবস্থায় আছে? এগুলো হচ্ছে তোমার একদম একটা পাত্রের মধ্যে অনেক বেশি জায়গা জুড়ে আছে, কিন্তু খুব কম সংখ্যক আছে। এটা হচ্ছে তাইলে আমাদের হালকা। হালকা বলতে কি বোঝাইছিলাম, এখানে অণুগুলো হচ্ছে কি অনেক কম, অণুগুলো অনেক বেশি জায়গা জুড়ে আছে। কিন্তু এখানে দেখো বেশি সংখ্যক অণু কম জায়গার মধ্যে, এই সেম জায়গার মধ্যে দুইটা হচ্ছে একই পরিমাণ জায়গা। ঠিক আছে, দুইটার আয়তন একই, কিন্তু এখানে অনেকগুলো ঘনভাবে আছে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা ঘন দ্রবণ বলবো। এখন ঘনত্ব বলতে বোঝাইতেছে কি, এই যে যেখানে এগুলো ঘনত্ব সংজ্ঞা আরো পরে পড়বা, শুধু এইটুকু বোঝা রাখো, ঘনত্ব হচ্ছে কি এটা থেকে এটা হচ্ছে বেশি ঘন। ঠিক আছে, এরকম কথা বলছে যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। অণুগুলোর, এখানে দেখো একটু বানান ভুল হয়েছে, অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে। ঠিক আছে, তাহলে দেখো সংজ্ঞাটা কি বললো এখানে। আমরা জানি সব পদার্থের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল বা গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। তাহলে দেখো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এখন কি এখান থেকে এখানে উড়ে আসবে না, এই দুটার অবশ্যই একটা কানেকশন থাকতে হবে। তখন বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে চলে আসবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো। কতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। তাহলে অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হতে হবে কিভাবে? এখানে দেখো অনেকগুলো অণু একসাথে আছে, এখানে কম সংখ্যক অণু আছে। তাইলে যতক্ষণ এইগুলো যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আসবে, এখানে একটা সমান হয়ে যায়, মানে এই পাত্রে এবং এই পাত্রে, দুই পাত্রে হচ্ছে আমার কি সমান পরিমাণ যখন অণু থাকবে, তখন ব্যাপন ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি যদি ব্যাপনের সংজ্ঞাটা বলতে চাই, সংজ্ঞাটা আমরা অলরেডি দেখে ফেলছি।
দেখো সংজ্ঞাটা তাহলে কি বলছে, তরল বা গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দ্রুত এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে, এই প্রক্রিয়াকে কি বলে, ব্যাপন বলে। আচ্ছা তাহলে যদি আমরা শুধু সংজ্ঞাটা লিখতে চাই, ব্যাপনের সংজ্ঞাটা, ঠিক আছে, এইভাবে লিখবা, ব্যাপন তরল ও গ্যাসীয় পদার্থের অণুগুলো যে প্রক্রিয়ায় তরল ও গ্যাসীয় পদার্থের অণুগুলো যে প্রক্রিয়ায় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ে সেই প্রক্রিয়াকে ব্যাপন বলে। ওকে, তাহলে এই ব্যাপনের সংজ্ঞাটা এটা হচ্ছে মুখস্থ করবা, ঠিক আছে, মুখস্থ করবা কেন, এটা হচ্ছে ক নম্বরে তোমার জ্ঞানমূলক কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই দেখো ব্যাপনের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলো যে প্রক্রিয়ায় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্ব, তার মানে কি যেখানে ঘনত্ব বেশি সেইখান থেকে কম ঘনত্বের দিকে চলে আসবে, স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে সেই প্রক্রিয়াকে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। স্বতঃস্ফূর্ত মানে কি নিজের ইচ্ছা মতো ছড়িয়ে পড়ে, নিজের ইচ্ছায় আসে, তার কি কেউ জোর করে না, কিছু না, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, তাই সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো, ব্যাপন বলবো। ওকে, তাহলে সংজ্ঞাটা মুখস্থ করবা। তারপরে দেখো এখন ব্যাপন প্রক্রিয়াটা আবার দেখো কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত বেশি ঘনত্ব এবং কম ঘনত্ব এই দুটার মধ্যে কি হয়, এই দুটা হচ্ছে সমান হয়ে যায়। মানে কি, বেশি ঘনত্ব থেকে অণুগুলো কম ঘনত্বের দিকে আসতে থাকবে, আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন দুইটা পাত্রের মধ্যেই সবগুলো অণুর পরিমাণ সমান হয়ে যাবে, তখনই হচ্ছে আমাদের ব্যাপন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তারপর দেখো কি বলছে, কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব এই যে সর্বত্র সমান হয়। তাহলে এই যে মাত্র যেটা বললাম, ঘনত্ব সমান হয়ে গেলে ব্যাপন প্রক্রিয়া কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে একটু বুঝে গেছে আশা করি। এরপর দেখো ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার ফলে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এর প্রকার চাপকে আমরা কি বলি, ব্যাপন চাপ বলি। এই প্রকার চাপকে আমরা কি বলি, ব্যাপন চাপ। তাহলে দেখো ব্যাপন চাপটা কি আমরা একটু দেখি। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এখানে দেখো গতিশক্তির প্রভাবে বলতে কি বোঝানো হয়েছে, ব্যাপনকারী পদার্থ যখন বেশি ঘনত্বের অবস্থায়, মানে পাত্রে যেই পাত্রটায় বেশি ঘনত্ব থাকে, বেশি ঘনত্বযুক্ত দ্রবণ বা যাই তরল বা গ্যাসীয় পদার্থ থাকে, তার থেকে কম ঘনত্বের দিকে চলে আসে, তাই না। এখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে চলে আসা মানে কি, সে অবশ্যই চলাচল করতেছে, সে গতিশীল হইতেছে। এই গতিশীলতার জন্য একটা চাপ সৃষ্টি হয়, যেই চাপটার কারণে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণে কি আমার অণু পরমাণুগুলো চলে আসে। এই চাপটাকে আমরা কি বলি, ব্যাপন চাপ। সহজ কথায় বলতে গেলে যেই চাপের কারণে বেশি ঘনত্বের দ্রবণ থেকে বা বেশি ঘনত্বের অণু পরমাণুগুলো কম ঘনত্বের দ্রবণে চলে আসে, তাকে আমরা কি বলি, ব্যাপন চাপ বলি। কিন্তু এখানে যে সংজ্ঞাটা আছে এটা টোটালটা লিখতে হবে, এই যে টোটালটাই সংজ্ঞা, ঠিক আছে, এই টোটালটাই কিন্তু আমাদের সংজ্ঞা। কিসের সংজ্ঞা, ব্যাপন চাপের সংজ্ঞা। ওকে, আবার দেখো ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এর প্রকার চাপকে আমরা কি বলবো, ব্যাপন চাপ বলবো।
আচ্ছা, সবাই বুঝতে পারছো আশা করি। তারপর দেখো, তাহলে ব্যাপন জিনিসটা কি বোঝা গেছে। এখন তোমাকে যদি আমি একটা ব্যাপনের এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে আচ্ছা ধরো সেন্ট, সবাই তো হচ্ছে যে বডি স্প্রে সেন্ট ইউজ করছো, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো সেন্টের একটা বোতল থাকে আলাদা, তাই না? ওই বোতলটার মধ্যে হচ্ছে সেন্টের যে লিকুইডটা বা হচ্ছে যেই গ্যাস অবস্থায় থাকে, বডি স্প্রেগুলো হচ্ছে গ্যাসিক থাকে, যেগুলো শুধু সেন্ট ওগুলো হচ্ছে দেখবা লিকুইড থাকে, ঠিক আছে? এখন ওই যে লিকুইড একটা বোতলের মধ্যে, একটা ছোট্ট একটা বোতলের মধ্যে থাকে, অথবা আতরের কথাই চিন্তা করতে পারো, ছোট্ট একটা বোতলের মধ্যে থাকে। যখন হচ্ছে কি আমি ওইটা স্প্রে করি, তখন হচ্ছে কি ওই মানে বোতলের মধ্যে হচ্ছে আমার সুগন্ধটা ছিল, কিন্তু যখন আমি স্প্রে করি আমার রুমটা পুরো সুগন্ধে ভরে গেছে, ঠিক না? অথবা তুমি হচ্ছে এই যে রুম স্প্রের কথা বলতে পারো, ঠিক আছে? সেম জিনিস বোতলের মধ্যে থাকে, যখন কি হয় আমরা রুমে স্প্রে করি তখন কি হয় পুরো রুমটা সুগন্ধে ভরে যায়। এখানে ব্যাপনটা কিভাবে হয়েছে দেখো, যখন বোতলের মধ্যে থাকে পুরোটা অল্প একটু জিনিসই ঘনভাবে থাকে না, কিন্তু যখন আমরা আতরটা বা বডি স্প্রেটা ইউজ করি তখন কি হয়, তখন হচ্ছে তোমরা কি বলো, হ্যাঁ তখন হচ্ছে দেখো পুরো রুমটা হচ্ছে বড়, কম ঘনত্ব, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসতেছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ব্যাপন। আবার বলি, যখন আতরের বোতলটার মধ্যে বা সেন্টের বোতলের মধ্যে সেন্টটা থাকে তখন সে কী অবস্থায় থাকে, বেশি ঘনত্বের স্থানে থাকে। সে যখন আমরা সেটা স্প্রে করি পুরো রুমের মধ্যে কম ঘনত্বযুক্ত জায়গা, সেখানে কি হয়, সে পুরোটা ছড়িয়ে পড়ে, তাহলে এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ব্যাপন। আচ্ছা, তারপর দেখবো তোমাদের বই হচ্ছে আরেকটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে যে তুতের সাথে পানির পরীক্ষা। তুত কি নর্মাল হচ্ছে আমরা নীল ইউজ করি না জামা কাপড়ে, নীল ওইটাই হচ্ছে তুত। তো ওইখান থেকে হচ্ছে আমরা কি ইউজ করি, ওইটাকে যদি আমরা পানি, মানে ওটা হচ্ছে শুধু একটা ট্যাবলেটের মতো, কিন্তু এটাকে যখন আমরা পানিতে রাখবো সে কী হবে, পুরো পানিটা নীল কালার হয়ে যাবে। তো তখন কীভাবে নীল কালার হয়, সে যখন শুধু ট্যাবলেটের মধ্যে ছিল, ছোট্ট একটা ট্যাবলেটের মতো, তখন তার মধ্যে কি বেশি ঘনত্বযুক্ত জায়গায় ছিল, যখনই আমরা পানিতে ঢাললাম কম ঘনত্বযুক্ত জায়গায় সে কি ছড়িয়ে পড়লো, তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বযুক্ত জায়গায় ছড়িয়ে পড়লো, তখনই তো পুরো পানিটা নীল কালার হয়ে গেছে, তাই না? এইটাই হচ্ছে তাহলে আমাদের কি ব্যাপনের এক্সাম্পলগুলো। তাহলে একদম ইজিভাবে মনে রাখতে চাইলে সেন্টের কথা চিন্তা করবা। আবার দেখো সেন্টের কথাটা কীভাবে বলতেছি, সেন্ট হচ্ছে কি একটা বোতলের মধ্যে থাকে, বেশি ঘনত্ব, বোতলের মধ্যে শুধু ওইটুকু সেন্টই থাকে, তখন হচ্ছে তুমি যদি বোতলটা টেবিলের উপর রেখে দাও, তুমি দূর থেকে কিন্তু সেন্টের সুঘ্রাণটা পাবা না, কিন্তু যখনই তুমি স্প্রে করতেছো তখন কী হইতেছে, বেশি ঘনত্ব থেকে পুরো রুমটা, যেটা আমাদের কম ঘনত্ব অনেক বড় একটা রুম, ওই রুমের মধ্যে পুরো ছড়িয়ে যেতেছে সুগন্ধটা। তাহলে তখন কীভাবে হইতেছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে ছড়িয়ে আসতেছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ব্যাপন বলবো। আচ্ছা, তাহলে আমরা দুইটা সংজ্ঞা পাইছি অলরেডি, একটা হচ্ছে কি ব্যাপন, আরেকটা হচ্ছে কি ব্যাপন চাপ, ঠিক আছে? সবগুলো সংজ্ঞা মুখস্থ করতে হবে। তারপর দেখো ব্যাপনের গুরুত্ব। ব্যাপনের গুরুত্ব এই জিনিসটা হচ্ছে তোমাদের গ এবং ঘয়ের জন্য, সৃজনশীলের গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আমরা দেখো ব্যাপনের গুরুত্বগুলো এভাবে পয়েন্ট আকারে লিখে দিয়েছি, তোমরা পরীক্ষা খাতায় পয়েন্ট আকারে লিখতে পারো। আচ্ছা, তাহলে ব্যাপনের গুরুত্বগুলো কি কি? প্রথমটা হচ্ছে উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কি করে, সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে অক্সিজেন হচ্ছে ত্যাগ করে সালোক সংশ্লেষণের সময়, এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি গ্রহণ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। তারপর জীবকোষে শোষণের সময় গ্লুকোজ জারণের জন্য, এই যে দেখো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে, শোষণের সময় কি জারণ হয়, গ্লুকোজ জারণ হয়, ঠিক আছে? এই যে গ্লুকোজ কিভাবে জারণ হয়, এটা তোমাদের 8-এ নাই, ঠিক আছে? এটা তোমাদের 9-এ আছে বা ইন্টারে আছে, দেখবা, ঠিক আছে? ইন্টারে যখন উঠবা তখন পাবা। তো ওইটা নিয়ে এত টেনশন করার দরকার নেই যে গ্লুকোজ কিভাবে জারণ হয়, শুধু আমাদের কি বৈশিষ্ট্যগুলো বা গুরুত্বগুলো আমরা এভাবে পড়লেই হবে, ঠিক আছে? জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। গ্লুকোজ জারণের জন্য কি ব্যবহৃত হয়, অক্সিজেন ব্যবহৃত হয়। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে, কোন প্রক্রিয়া দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে, ব্যাপন প্রক্রিয়া দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে, এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। কোন প্রক্রিয়া দ্বারা কোষ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, ব্যাপন প্রক্রিয়া দ্বারা। এগুলো কিন্তু সবগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট। তারপর উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। উদ্ভিদ দেহে শোষিত পানি, উদ্ভিদ কি করে, আমরা যখন গাছে পানি দিই না, তাহলে উদ্ভিদ কি করে, সেই পানিটা শোষণ করে, ওইটাই কথা বলছে যে উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রশোধন, এই যেটা আরেকটা প্রক্রিয়া। প্রশোধন জিনিসটা কি, এটা আমরা পরে আসতেছি, ঠিক আছে? আমাদের এই স্লাইডে আছে, আমরা পড়বো এটা। প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। ওকে, আরেকটা গুরুত্ব গেল। এরপর প্রাণীদের শোষণের সময় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান
রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন করে এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। আবার দেখো এখানে কি বলছে, প্রাণীদের শোষণের সময় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান, এগুলো সব কি দ্বারা হয়? ব্যাপন দ্বারা। রক্ত থেকে পুষ্টি উপাদান কি উপায়ে পরিবহন করে? ব্যাপন প্রক্রিয়া দ্বারা। অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন। লসিকা জিনিসটা কি? ঠিক আছে, দেখো লসিকা হচ্ছে স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ যা হচ্ছে কি রক্তনালীর বাইরে থাকে। লসিকা হচ্ছে আমাদের কি এক ধরনের শক্ত হলুদ বর্ণের তরল পদার্থ যা হচ্ছে আমাদের কি রক্তনালীর বাইরে প্রবাহিত হয়। আচ্ছা, তাহলে লসিকা থেকে কোষে পরিবহন করে ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এখন সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য সূর্যালোকের উপস্থিতিতে শর্করা উৎপন্ন করে এবং কি করে? অক্সিজেন ত্যাগ করে, তাকে আমরা কি বলি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলে। এইগুলো নিয়ে বহুত পড়ালেখা আছে, ঠিক আছে, আমাদের পরে যখন যাবা আরও তখন পড়ালেখা আছে। শুধু আমাদের এখানে ব্যাপনের গুরুত্বটুকু লাগতেছে। কি কি গুরুত্ব? এই 4টা গুরুত্ব আমরা পয়েন্ট আকারে লিখবো, গ নাম্বারের জন্য আসলে একদম হয়ে যাবে। আচ্ছা, তারপরে তাহলে দেখো আমাদের ব্যাপনের গুরুত্বটা শেষ, মানে আমাদের ব্যাপন প্রায় শেষ। হ্যাঁ দেখো তাহলে একটু যদি আমরা সামারি করি, প্রথমে কি পড়লাম? ব্যাপন কাকে বলে? ঠিক আছে, ব্যাপন কাকে বলে? তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলো যেই প্রক্রিয়ায় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, কেউ তাকে জোর করে না, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, তাকে আমরা কি বলি? ব্যাপন বলি। এরপর কি বললাম? ব্যাপন চাপ। ব্যাপন চাপটা কোনটা? যেই চাপের কারণে নর্মালি, মানে আমি যদি একদম ইজি ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে যেই চাপের কারণে ব্যাপন ক্রিয়াটা সম্পন্ন হয়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে আসে, তাকে আমরা কি বলি? ব্যাপন চাপ। কিন্তু নর্মালি হচ্ছে কি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুপরমাণুগুলোর যে গতিশীলতার কারণে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যেই চাপকে আমরা কি বলি? ব্যাপন চাপ। তাহলে এই গেল 2টা সংজ্ঞা। তারপর ব্যাপনের গুরুত্ব, এই যে এখানে যে মার্ক করে দিচ্ছি না, এগুলো কিন্তু সবগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর পুরোটা হচ্ছে আমাদের কি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই যে এমসিকিউ এর জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট বলে দিলাম। শোষণের সময় কোনটা জারণ হয়? গ্লুকোজের জারণ হয়, ঠিক আছে, এমসিকিউ। তারপর গ্লুকোজের জারণে কোনটি ব্যবহৃত হয়? অক্সিজেন ব্যবহৃত হয়, এমসিকিউ। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে কি প্রবেশ করে? অক্সিজেন প্রবেশ করে এবং কোনটা বের হয়ে যায়? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। তারপর উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া বের হয়ে যায়। প্রশোধনের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া বের হয়ে যায়। ওকে, তারপর অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন কে করে? ব্যাপন। কীভাবে প্রবাহিত হয়? ব্যাপন প্রক্রিয়া দ্বারা প্রবাহিত হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ব্যাপনগুলো শেষ, ব্যাপনের জিনিসগুলো শেষ। আচ্ছা, এই যে ব্যাপন হচ্ছে আমাদের এই পর্যন্তই। তাহলে ব্যাপনের আমরা উদাহরণ দিচ্ছি কি? ওই যে সেন্টের বোতল, সেন্ট থেকে আমরা যখন বোতল থেকে স্প্রে করব তখন কি হবে? সেন্টটা পুরো রুমের মধ্যে ছড়িয়ে যাবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে যাবে স্বতঃস্ফূর্তভাবে। তাহলে তখন সেটা কি হইতেছে? ব্যাপন হইতেছে। ওকে, এই যে তোমাকে যদি বলে ব্যাপন লিখে তার এক্সাম্পল দাও, এই যে সেন্টের এক্সাম্পলটা দিতে পারবে একদম ইজিভাবে। ওকে, তারপর অভিস্রবণ। আচ্ছা, অভিস্রবণ পড়ার আগে আমাদের হচ্ছে বিভিন্ন পর্দা নিয়ে পড়তে হবে। কি পর্দা? বাসার পর্দা না, ওই পর্দা না, বিভিন্ন হচ্ছে আমাদের জৈব পর্দা যেগুলো, ওইগুলো নিয়ে পড়তে হবে। দেখো আমাদের হচ্ছে 3 ধরনের পর্দা আছে: অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা। আচ্ছা, আমি একটু মার্ক করি। হ্যাঁ, অভেদ্য পর্দা, তারপর কি? ভেদ্য পর্দা, এরপর হচ্ছে অর্ধভেদ্য পর্দা। 3 ধরনের পর্দা আছে। আচ্ছা, তাহলে কোনটা কি ধরনের পর্দা আমরা একটু দেখি। অভেদ্য পর্দা কি? যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় প্রকারের পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, তাকে আমরা কি বলবো? অভেদ্য পর্দা বলবো, ঠিক আছে। মানে অভেদ্য মানে কি? যাকে আমরা ছেদ করতে পারি না, ভেদ করতে পারি না। ভেদ মানে কি? ওই ছেদ করা। আচ্ছা, তাহলে অভেদ্য পর্দা কোনগুলো? আমাদের হচ্ছে পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর, ঠিক আছে, এইগুলো আমাদের কি? অভেদ্য পর্দা। এখন দেখো এই যে দ্রাবক দ্রব, এটা আশা করি সকলেই বুঝো, যারা না বুঝো তাদের জন্য একটু বলি। তুমি হচ্ছে কি করবা? তুমি লবণ
লবণ আর পানির কথা চিন্তা করো, আমরা যখন পানির মধ্যে লবণ ঢালি এবং চামচ দিয়ে নাড়া দিই, কী হয়? পুরোটা হচ্ছে লবণ পানির মধ্যে মিশে যায়, তাই না? তাহলে এই যে যখন লবণের কথা বলতেছি সেটা হচ্ছে কি দ্রব, এবং এই যে পানির কথা যখন বলতেছি তখন সেটা হচ্ছে কি আমাদের দ্রাবক। এবং পানি এবং লবণ যখন একসাথে আমি যোগ করব, লবণটা যখন পানির মধ্যে মিশে যাবে তখন কি হবে? সেটা লবণ পানি হবে, এবং এই লবণ পানিটা হচ্ছে তোমাদের কি? দ্রবণ। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা যে দ্রব, দ্রাবক, দ্রবণ, এটা হচ্ছে আমাদের কি? লবণ। দ্রাবকটা হচ্ছে কি? দ্রাবকটা হচ্ছে আমাদের পানি, পানি বা পানি জাতীয় যে কোনো কিছু। আর দ্রবণ কোনটা? দ্রবণ হচ্ছে আমাদের লবণ পানি, যেটা বললাম, মানে মিশ্রিত পানি, ওইটা লিখলেই হয়। মিশ্রণ, যেটা মিশ্রণ, এই দুটার মিশ্রণ। ওকে, আশা করি বুঝতে পারছো। তার মানে কি, তুমি যখন পানি পলিথিনের মধ্যে রাখো, পানিটা কি বের হয়ে যায়? যেই পলিথিনটা একদম ভালো পলিথিন, ছিদ্র পলিথিনে রাখলে তো বের হয়ে যাবে, ভালো পলিথিনে রাখলে বের হয়ে যায় না। তাহলে সেটা কি? অভেদ্য পর্দা। পলিথিনটা আমাদের কি? অভেদ্য পর্দা। সেমভাবে তুমি পানির লবণ রাখো পলিথিনের মধ্যে, লবণ কি বের হয়ে যায়? বের হতে পারে না। তাহলে সেটা কি? অভেদ্য পর্দা। তাহলে পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর, এই এক্সাম্পলগুলো কিন্তু তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর, এগুলো কি? অভেদ্য পর্দা। তারপর আসে আমরা ভেদ্য পর্দায়। যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় অণু সহজে চলাচল করতে পারে। সহজে চলাচল করতে পারে মানে কি? দুই প্রকারের অণুই সহজে চলাচল করতে পারে, তাকে আমরা কি বলবো? ভেদ্য পর্দা। মানে কি? ছেদযুক্ত যে পর্দাগুলো। তাহলে সেটা কোনটা? এই যে কোষ প্রাচীর। ঠিক আছে, কোষ প্রাচীর। কোষ প্রাচীর দ্বারা কি হয়? কোষের মধ্যে পানি, খনিজ লবণ, এগুলো আদান প্রদান হয়। কোষ হচ্ছে সজীব রাখতে, কোষ তো মরে যায়, তাই না? কোষ মরে যাওয়ার জন্য, কোষ যাতে না মরে যায় তার জন্য আমরা কি, তার জন্য হচ্ছে কি, কোষের মধ্যে পানি প্রবেশ করে, কোষকে সজীব রাখতে হয়। সজীব রাখার জন্য আমাদের হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে আমাদের সেই ভেদ্য পর্দা, যার কারণে হচ্ছে বাইরে থেকে কোষের মধ্যে পানি চলাচল হয়। আচ্ছা, তাহলে ভেদ্য পর্দার এক্সাম্পল বুঝতে পারছো। সংজ্ঞাটা হচ্ছে, সবগুলো সংজ্ঞা মুখস্থ করতে হবে কিন্তু, যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রব উভয়ের অণু সহজে চলাচল করতে পারে তাকে আমরা কি বলবো? ভেদ্য পর্দা। আবার দেখো, যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রব উভয় অণু সহজে চলাচল করতে পারে, সহজে চলাচল করতে না পারলে অভেদ্য পর্দা, সহজে চলাচল করতে পারলে ভেদ্য পর্দা, তাকে আমরা কি, হ্যাঁ, ভেদ্য পর্দা। তাই দেখো, ভেদ্য পর্দার এক্সাম্পল কোনটা? কোষ প্রাচীর। ওকে, অর্ধভেদ্য পর্দা মানে কি? আমরা দেখলাম কি, প্রথমে অভেদ্য পর্দা, যার মধ্যে দিয়ে কিছুই চলাচল করতে পারে না, পানিও পারে না, লবণও পারে না। কিন্তু ভেদ্য পর্দার ক্ষেত্রে আবার কি হয়? দুইটাই চলাচল করতে পারে। তারপরে অর্ধভেদ্যর ক্ষেত্রে কি হয় সেটা দেখি। যে পর্দা দিয়ে কেবল দ্রাবক অণু, উদ্ভিদের ক্ষেত্রে পানি, চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না। মানে কি? একদম এক্সাম্পল, ইজি এক্সাম্পল দিতে চাইলে, অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে শুধু পানি যাইতে পারে কিন্তু লবণ যাইতে পারে না। ওকে, তাহলে অর্ধভেদ্য পর্দাকে এই যে দ্রাবক অণু মানে কি? পানি শুধু যাইতে পারে, চলাচল করতে পারে, কিন্তু দ্রব অণু, ঠিক আছে, লবণ চলাচল করতে পারে না, তাকে আমরা কি বলি? অর্ধভেদ্য পর্দা বলি। যেমন অর্ধভেদ্য পর্দার এক্সাম্পল হচ্ছে অনেকগুলো আছে। কোষ পর্দা, ডিমের খোলসের ভিতরের পর্দা, মাছের পটকার পর্দা, জীবজন্তুর পিত্তথলির পর্দা। ঠিক আছে, এক্সাম্পলগুলো মাথায় রাখবা। আচ্ছা, তাহলে তো আমরা তো এখন টাইটেলটা হচ্ছে অভিশ্রবণ, তাই না? অভিশ্রবণ, তাহলে জিনিসটা কি? এখন এটাই আসে। এর আগে হচ্ছে আমরা পর্দাগুলো দেখলাম। কেন পর্দাগুলো দেখলাম? কারণ অভিশ্রবণ প্রক্রিয়া আমাদের পর্দার একটা কাজ আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি হয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে কিশমিশ। কিশমিশ সবাই খাইছে আশা করি, শ্যামাইয়ে দেয়, পায়েসে দেয়, ঠিক আছে? শ্যামাই পায়েসে যেগুলো দেয় এগুলো হচ্ছে কিশমিশ। তাহলে প্রথম অবস্থায় দেখো, দুইটা অবস্থা দিয়ে দেওয়া হয়েছে। প্রথম অবস্থায় আমি পানির মধ্যে কিশমিশগুলোকে স্থাপন করলাম, পানির মধ্যে কিশমিশগুলোকে দিলাম। কিছুক্ষণ পর অথবা 30-35 মিনিট পর দেখলাম কি, কিশমিশগুলো ফুলে হচ্ছে এই অবস্থায় হয়েছে। এগুলো কিন্তু আঙ্গুর না, এগুলো কিশমিশই। শুধু এখানে কি অবস্থায় ছিল? নর্মালি বাজার থেকে আমরা কিনে আনার পর পানির মধ্যে ঢাললাম, ঢালার পরে কিশমিশগুলো পানি শোষণ করে বা পানি নিয়ে এই অবস্থায় ফুলে গেছে। এটা কেন হয়েছে? এই প্রক্রিয়াটাকে বলি হচ্ছে আমরা অভিশ্রবণ প্রক্রিয়া। কীভাবে অভিশ্রবণ প্রক্রিয়া বলি, সংজ্ঞাটা আমরা এবার দেখি। এই যে সংজ্ঞাটা এখানে দেখো, যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব ও বেশি ঘনত্ব, যে প্রক্রিয়ায়
একই পদার্থের কম ঘনত্ব ও বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধভেদ্য পর্দা, এই যে অর্ধভেদ্য পর্দা, এই যে দেখো, এই জন্য হচ্ছে আমি আগে পর্দাগুলো পড়াইছি, ঠিক আছে। তাহলে অর্ধভেদ্য পর্দা কোনটা? শুধু দ্রাব কোনো চলাচল করতে পারে, কিন্তু হচ্ছে কি দ্রব চলাচল করতে পারে না। তাহলে আবার দেখো সংজ্ঞাটা, যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব ও বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দ্রবণ। তাহলে দেখো আমরা ব্যাপন একটু আগে পড়ে আসছি, ব্যাপনে কি পড়লাম? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, কিন্তু অভিশ্রবণে তার একদম উল্টা, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, অধিক ঘনত্বের দিকে। তাহলে এই দুটা কি আর প্যাচ লাগবে? এই দুটা প্যাচ লাগার কথা না, সবার হচ্ছে এই জিনিসটাই ছোটোবেলায় প্যাচ লাগে। তাহলে দেখো অভিস্রবণের ক্ষেত্রে কি হয়? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায় এবং কি থাকে? একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে দুইটা দ্রবণ। কিন্তু ব্যাপন প্রক্রিয়া হচ্ছে কি দ্রবণগুলো পৃথক থাকে না কোনো পর্দা দ্বারা, ঠিক আছে। শুধু হচ্ছে দুইটাকে আমরা যখন একসাথে সংযোগ দিই তখন কি হয়? বেশি থেকে কমের দিকে যায়। কিন্তু অভিস্রবণের হচ্ছে উল্টাটা, যখন একটা পর্দা দ্বারা পৃথক থাকবে তখন কি হবে? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। ওকে, আচ্ছা, অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া বলে, অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া বলে। তাই দেখো সংজ্ঞাটা আবার লেখো, সংজ্ঞাটা লিখে ফেলবা সবাই সাথে সাথে, যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব বেশি ঘনত্বের দুটি দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণে দিকে যায়, তাকে আমরা কি বলি? অভিস্রবণ বলি। আচ্ছা, অভিস্রবণ বা অসমোসিস বলি। অন্যভাবে কি বলা যায়? দ্রাবক তার বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয়ে অর্ধভেদ্য পর্দার ভিতর দিয়ে। আচ্ছা, এখন দেখো এই যে অভিস্রবণের আমাদের দুইটা এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম অবস্থা, এটা হচ্ছে অভিস্রবণ হওয়ার পরের অবস্থা। প্রথম অবস্থায় কি? এই দ্রবণটা হচ্ছে হালকা দ্রবণ, এটা হচ্ছে ঘন দ্রবণ। তাহলে দ্রাবক পদার্থের অণুগুলো কোথা থেকে কই যাবে? হালকা থেকে ঘনের দিকে যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের এ দেওয়া আছে, এটা হচ্ছে বি দ্রবণ, একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা আছে। পৃথক করা থাকলে তাহলে কি হবে? এই যে দ্রাবক পদার্থের অণুগুলো কম থেকে বেশি দিকে গেল, এ থেকে বি এর দিকে গেল। ওকে, এ থেকে বি এর দিকে গেল। অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক, হালকা দ্রবণ ঘন দ্রবণ, কম ঘনত্ব বেশি ঘনত্ব, কম থেকে বেশির দিকে যাবে কখন? যখন অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? অভিস্রবণ প্রক্রিয়া বলবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে তোমার হচ্ছে নর্মালি কিসমিসের কথা আবার চিন্তা করো। কিসমিস কি হয়? কিসমিসের একটা বাইরে একটা পর্দা থাকে, একটা আবরণ থাকে, তাই না? খোলসের মতো থাকে। এই যে কিশমিশের খোলস, এটাও কিন্তু একটা অর্ধভেদ্য পর্দা। সে যখন কি হয় পানির মধ্যে তাকে আমরা কতক্ষণ রেখে দিই, তখন কি হয়? সে হচ্ছে মানে নর্মালি তো কিশমিশগুলো কি কুচকে থাকে, কিন্তু যখন পানির মধ্যে রাখবা দেখবে কিশমিশগুলো ফুলে উঠছে। কি জন্য ফুলে উঠছে? এই যে অর্ধভেদ্য পর্দা দ্বারা পানি শোষণ করে নিছে সে নিজের শরীরে। তাইলে দেখো কিশমিশটা যখন থাকে, কিশমিশের মধ্যে কি কোনো পানি থাকে? পানি যেটা কিছু থাকে না। তার মানে কি সে ঘন অবস্থায় আছে, তার ঘনত্ব বেশি। কিন্তু যখন পানির মধ্যে আমরা দিলাম, পানির মধ্যে কিশমিশটাকে রাখলাম, পানির দ্রবণটা হালকা, অবশ্যই কিছু মিক্স করি না আমরা পানিতে, শুধুমাত্র পানি, অবশ্যই সে হালকা দ্রবণ। সে কি করলো? এই যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে কিশমিশের ভিতরে ঢুকে গেল পানিগুলো। কি প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়ায়। আচ্ছা, এখন অভিস্রবণের গুরুত্ব। তাহলে দেখো আমরা এই পর্যন্ত কি পড়লাম? পর্দা, তিন ধরনের পর্দা পড়লাম। পর্দাগুলো সংজ্ঞা এবং উদাহরণগুলো আমাদের হচ্ছে ভালো করে মনে রাখতে হবে। তারপর অভিস্রবণ প্রক্রিয়াটা কি সেটাও পড়লাম, সেটা আশা করি সবাই বুঝতে পারছো। অভিস্রবণ প্রক্রিয়াটা হচ্ছে কি? আবার দেখো, একটা দুইটা দ্রবণ কম ঘনত্ব ও বেশি ঘনত্বের দ্রবণ একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? অভিস্রবণ প্রক্রিয়া বলি। এক্সাম্পল কি? এই যে কিশমিশ যখন পানিতে রাখা হয় তখন সে কি হয়? কিশমিশগুলো ফুলে ওঠে। এই প্রক্রিয়াটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করি? অভিস্রবণ প্রক্রিয়া। এখন অভিস্রবণের গুরুত্ব, কি কি গুরুত্ব দিছে? জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। তাহলে ওই যে অর্ধভেদ্য পর্দা আরেকটা এক্সাম্পল কি? কোষাবরণ বা প্লাজমা পর্দা। তার মানে এই যে তোমাকে যদি বলে কোষাবরণের অপর নাম কি? প্লাজমা পর্দা। ঠিক আছে, এক্সাম্পল, আরে এমসিকিউ। তারপর প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরোমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। এই যে মূলরোম কি, এটা হচ্ছে আমরা একটু পরে দেখবো চিত্রটা। ওই যে আমরা একটু আগে প্রশোধনের কথা বলছিলাম না ব্যাপনের ক্ষেত্রে, এগুলো সবগুলোই আছে, আমাদের আস্তে আস্তে আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধু এখানে আমাদের গুরুত্বগুলো মুখস্থর মতো করে ফেলতে হবে। ঠিক আছে, কারণ তুমি যদি হচ্ছে তোমার একটা ঘ নাম্বার প্রশ্নে আসে, তুমি তো এটা বাংলা না যে তুমি বানিয়ে লিখবা। ঠিক আছে, বা হচ্ছে কি বলে সমাজ না যে ইতিহাস তুমি নিজের মতো 1952 থেকে 52 সালে ভাষা আন্দোলন, তারপর 66তে
কি বলে, ওই যে 6 দফা দাবি, এগুলো একসাথে লিখে এরপর 1971-এর জন্য এগুলো হয়েছে এইভাবে লিখলে হবে না, আমাদের এগুলো প্রত্যেকটা মুখস্থের মতো করে ফেলতে হবে। তাহলে কি লেখা আছে, প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলদ্রমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। এরপর কোষস্থিত পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত করে। কোষের মধ্যে যে এই যে কোষস্থিত মানে কি, কোষের মধ্যে অবস্থিত যে পানিটা থাকে, কোষের মধ্যে যে পানিটা থাকে সেটা কি করে, খনিজ লবণকে দ্রবীভূত করে, তাকে আমরা কি বলি, কোষ রস। তাহলে এই যে পানি এবং খনিজ লবণের যে মিশ্রণ তাকে আমরা কি বলবো, কোষ রস। কোষের মধ্যে পানি এবং খনিজ লবণের যে মিশ্রণ, কোষের মধ্যে পানি এবং খনিজ লবণের যে মিশ্রণ তাকে আমরা কি বলবো, কোষ রস। আচ্ছা, তারপর সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে। কোন প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে, অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা। এরপর এটি কাণ্ড এবং পাতাকে সতেজ রাখতে সাহায্য করে, ফুলের পাপড়ি বন্ধ খুলতে পারে। এই যে এমসিকিউ, ফুলের পাপড়ি বন্ধ খুলতে কোন প্রক্রিয়া ইউজ হয়, কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়, অভিস্রবণ। তারপর অভিস্রবণের মাধ্যমেই, তাছাড়া অভিস্রবণের মাধ্যমেই প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয়। এই যে আরেকটা, প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয় কোন প্রক্রিয়া দ্বারা, অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা। ঠিক আছে, তাইলে এই যে এইগুলো, এটা কিন্তু সৃজনশীলের গ এবং ঘ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাকে বললো যে গ নম্বরে বললো কিসমিস, মানে একটা শুধু কিসমিসের ওই ছবি, আমি যেটা এক্সাম্পল দিলাম ওইটাই, ছবিটা দিয়ে বললো প্রথম অবস্থা এইটা, পরের অবস্থা 30 মিনিট পরে এই অবস্থা। গ নম্বরে বললো এটা কোন প্রক্রিয়া, ব্যাখ্যা করো, কী প্রক্রিয়া ব্যাখ্যা করবো, অভিস্রবণ। তখন কি করতে হবে, অভিস্রবণের সংজ্ঞা, এক্সাম্পল সব দিতে হবে। এরপর ঘ নম্বরে বললো যে অভিস্রবণ যে উক্ত প্রক্রিয়ার মানব জীবনে গুরুত্ব লেখো। কী কী গুরুত্ব, এই যে এখানে পয়েন্ট আকারে যা লিখে দিচ্ছি এভাবে একদম পয়েন্ট আকারে লিখবা। ঠিক আছে, সিকিউ লিখতে পারো আশা করি সবাই। প্রথমে জ্ঞানমূলক পাঠ লিখতে, তারপর অনুধাবন, তারপর প্রয়োগমূলক, তারপর উচ্চতর দক্ষতামূলক ঘ নম্বরের জন্য। ওইভাবে হচ্ছে এই পাঠটা হচ্ছে আমরা লিখব। ঠিক আছে, আশা করি পারবা সবাই। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এই যে পানি শোষণের কথা বলছিলাম, শোষণ কথাটা বলছিলাম যে উদ্ভিদ হচ্ছে আমরা কি করি, গাছে যখন আমরা পানি দেই সে কি করে, পানিটা শোষণ করে নেয়, পানিটা শোষণ করে নেয়। এই জিনিসটাই হচ্ছে পানি শোষণ প্রক্রিয়া। দাঁড়াও, পানি শোষণ পদ্ধতি, ইমবাইবিশন, খনিজ লবণ শোষণ। আচ্ছা, এখন দেখো শোষণ পদ্ধতি, শোষণ জিনিসটা কি আমরা একটু শিখি। শোষণ আর শ্বসন দুইটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, দুইটাকে কখনো একসাথে মিক্স করবা না। আমরা এখন পড়তেছি শোষণ কি এইটা। ঠিক আছে, এইটা আমাদের ইম্পর্টেন্ট না, এখন এটা লাগবে না, মানে এই চ্যাপ্টারে এটা নাই টপিকটা আর কি। শোষণ জিনিসটা কি আমরা যদি একটু সংজ্ঞা লিখতে চাই, শোষণের সংজ্ঞাটা কি হয়, মাটিস্থ পানি মানে মাটির মধ্যে যে পানিটা থাকে এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ মাটিস্থ পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে, টেনে নেওয়ার প্রক্রিয়াকে হচ্ছে শোষণ বলে। ঠিক আছে, এই যে সংজ্ঞা এটা মুখস্থ করবা। এটা বইয়ে হয়তো দেওয়া নাই, আমার যা মনে হইতেছে বইয়ে দেওয়া নাই, কিন্তু এখানে আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে মুখস্থ করবা। ঠিক আছে, অনেক সময় কিছু তোমার এমন থাকে যে বইয়ে নাই কিন্তু টপিকটা আছে। ঠিক আছে, তো কিন্তু ওইটা সংজ্ঞাটা দেওয়া নাই ডিরেক্টলি, কিন্তু সংজ্ঞা চলে আসে জ্ঞানমূলকে, তখন কি করবা, লিখতে হবে। এই জন্য আমি হচ্ছে এটা লিখে দিলাম শোষণটা। তাহলে আবার কি দেখো, মাটিস্থ পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহে সজীব কোষে টেনে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে, শোষণ বলে।
এখন প্রথমে আমাদের কি আছে, পানি শোষণটা আমরা পড়তেছি। উদ্ভিদ হচ্ছে পানি শোষণ করে এবং খনিজ লবণ শোষণ করে, কিন্তু দুইটা প্রক্রিয়া আলাদা। পানি শোষণের সাথে খনিজ লবণ শোষণের কোনো সম্পর্ক নেই, মানে দুইটার পদ্ধতি আলাদা, শোষণ করার পদ্ধতিটাই আলাদা। ওকে, তাহলে দুইটা কখনো মিলানো যাবে যে পানি খনিজ লবণ একসাথে শোষণ করে না, আলাদা আলাদা পদ্ধতিতে শোষণ করে। প্রথমে আমাদের হচ্ছে পানি শোষণ কথাটা আমরা, মানে পানি শোষণ জিনিসটা আমরা পড়বো, এবং মূলের কথা বলছে। ঠিক আছে, উদ্ভিদের মূল থাকে, কাণ্ড থাকে, তো আমাদের এখানে মূলের বিভিন্ন চিত্রটা দেওয়া আছে। এই যে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে কি বলে, এইটুকু পার্টকে বলা হচ্ছে মূলত্র। এই যে এইটুকু পার্ট হচ্ছে আমাদের কি, কোষ সৃষ্টিকারী অঞ্চল, যেটা দ্বারা হচ্ছে খনিজ লবণ শোষণ হয়। এই যে মূলরোম অঞ্চল যেটা, এই যে এগুলো যে মূলরোম, এগুলোকে বলা হচ্ছে মূলরোম। এই মূলরোম অঞ্চল দ্বারা হচ্ছে আমাদের কি, মেইনলি পানি শোষণ হয়। তাহলে দেখো, এই যে এইটুকু পার্টকে আমি একটু কেটে নিই, এইটুকু পার্টকে কেটে নিই, এই যে এই চিত্রটা হচ্ছে ওইটা, এই যে মূলরোম যেগুলো আছে না, এগুলো, এই যে এখানে যেগুলো, এগুলো হচ্ছে তোমার পাথরের কণা, মাটি পাথরের কণা যেটাই বলো, সমস্যা নেই। এটা হচ্ছে মূলরোম, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফাঁকা স্থান, এই যে এগুলো মাটির কণা বলছে, এবং এটি হচ্ছে কৈশিক পানি। কৈশিক পানি কি, এই যে মাটির মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পানির অণু থাকে, পানির কণা থাকে, এগুলোকে আমরা কি বলি, কৈশিক পানি। ঠিক আছে, আচ্ছা, কৈশিক পানিটা হচ্ছে কি, মূলরোম দ্বারা উদ্ভিদ শোষণ করে, মূলরোম দ্বারা উদ্ভিদ শোষণ করে, তাইলে এইখানে হচ্ছে পানি শোষণ হয়। তাহলে দেখো পানি শোষণটা কি, আমরা দেখি বইয়ের কথা অনুসারে। উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি, স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। তাহলে কিসের সাহায্যে পানি শোষণ করে, মূলরোমের সাহায্যে। ঠিক আছে, এই যে পানি শোষণ পদ্ধতি, এটা কিন্তু টোটালটা একটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, মানে উদ্ভিদের শোষণ পদ্ধতি যেটা, পানি শোষণ, খনিজ লবণ শোষণ, এটা দিয়ে টোটাল একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। কিসের সাহায্যে, মূলরোমের সাহায্যে, কাণ্ডরোম না কিন্তু। এই দেখো, এই যে কোষ সৃষ্টিকারী অঞ্চল যেটা, এটা দ্বারা কিন্তু না, এই যে মূলরোমের সাহায্যে, এই যে টোটালটা এইটুক হচ্ছে মূলরোম, এইটুকের সাহায্যে হচ্ছে কি আমাদের করে, পানি শোষণ করে। তারপর পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি শোষণ করে। কিছু কিছু উদ্ভিদ আছে পানিতে নিমজ্জিত, কোনগুলো, কচুরিপানা, কচু, এগুলো কি অনেক সময় পানির নিচে থাকে, তাহলে এগুলো কি হয়, সারা দেহ দিয়ে পানি শোষণ করে। ঠিক আছে, তার মানে উদ্ভিদের ধরন অনুসারে, সব উদ্ভিদ তার পানির মধ্যে থাকে না। আম গাছ সারাদিন পানির মধ্যে থাকে না, কচুরিপানা এগুলো হচ্ছে কি করে, সারা উদ্ভিদ, সারা দেহ দিয়ে পানি শোষণ করে। তারপর স্থলজ উদ্ভিদগুলো, এই যে স্থলজ, আমাদের যে মাটির মধ্যে যেগুলো হয়, স্থলজ উদ্ভিদগুলো স্থলজ উদ্ভিদগুলোর মূলরোম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। আচ্ছা, তাহলে এই যে কৈশিক পানিগুলো কোন প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের দেহে টেনে নেয়, অভিস্রবণ প্রক্রিয়া। এই যে ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, কৈশিক পানিগুলো, এই যে আমরা একটু আগে বলছিলাম কৈশিক পানি দেখাইছিলাম, তাহলে দেখো স্থলজ উদ্ভিদগুলো মূলরোম মাটির সূক্ষ্মকণার ফাঁকে লেগে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়, কোন প্রক্রিয়ায়, অভিস্রবণ প্রক্রিয়ায়। কোন পানিগুলো, কৈশিক যে পানিগুলো, সেগুলো অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। এরপর মূলরোমের প্রাচীরটি ভেদ্য। মূলরোমের প্রাচীরটি ভেদ্য বলতে কি বোঝানো হয়েছিল মনে আছে, দ্রাবক এবং দ্রব উভয় পদার্থ একসাথে কি আসতে পারে, পরিবহন হইতে পারে বা চলাচল করতে পারে। মূলরোমের প্রাচীরটি কি, ভেদ্য। তাই প্রথমে ইমবাইবিশন, এই যে এটা আরেকটা প্রক্রিয়া। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু পরে পড়বো, এখনই পড়বো। মূলরোমের প্রাচীরটি ভেদ্য, তাই প্রথমে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। তাহলে মূলরোমের প্রাচীরটি কি, মূলরোমের প্রাচীর, ওই যে বলে যে ভেদ্য পর্দা কোনটা, আরেকটা মূলরোমের প্রাচীর, ভেদ্য পর্দা। তাই প্রথমে কি করে, মূলরোমের প্রাচীরটি প্রথমে কি করে, ইমবাইবিশন, এই জিনিসটাকে, এটা আমরা আসতেছি, এখনই আসতেছি। ঠিক আছে, ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। ওকে, আচ্ছা, তারপরে মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায়, কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় কোষের মধ্যে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। এইখানে কথাটা কি বলছে দেখো, মূলরোমের কোষীয় দ্রবণ, একটা মূলরোম যেটা, সে তো একদম শুষ্ক থাকে না, তাই না, তার মধ্যে আগে থেকে কিছুটা পরিমাণ পানি থাকে। এখন ওই যে পানি থেকে যে একটা ঘনত্ব তৈরি হইতেছে, মানে কি, মূলরোমের নিজের একটা ঘনত্ব আছে, ওই ঘনত্বটা কি পরিবেশের ঘনত্ব থেকে তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকে। আচ্ছা হ্যাঁ, পরিবেশের যে ঘনত্বটা, পরিবেশের দ্রবণের যে ঘনত্বটা, সেটা হচ্ছে কম, কিন্তু
মূলদ্রমের যেই ঘনত্বটা আছে সেটা কি বেশি, কি বলছে কম থাকে। পানি কোষের মধ্যে অন্তর্বস্থাপন প্রক্রিয়া। এখন মূলদ্রম থেকে কি পানি পরিবেশে যায় নাকি পরিবেশ থেকে পানি মূলদ্রমে আসে? পরিবেশ থেকে পানি মূলদ্রমে আসে। তাহলে এখানে কথাটা বলতে হচ্ছে তোমার আমাদের পরিবেশের পানির বা দ্রবণের ঘনত্বটা কম, কিন্তু মূলদ্রমের দ্রবণের ঘনত্বটা বেশি। পরিবেশের দ্রবণের ঘনত্বটা কম, মূলদ্রমের দ্রবণের ঘনত্বটা বেশি। তাহলে এই যে কম থেকে বেশির দিকে আসবে অবশ্যই, কেন? পরিবেশ থেকে পানি কই যাবে? মূলদ্রমে যাবে, তখনই তো উদ্ভিদ কি পানি শোষণ করবে। তাহলে কম থেকে বেশির দিকে আসতেছে কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়া, ঠিক না? কম থেকে বেশির দিকে আসলে কি হয়? অভিস্রবণ প্রক্রিয়া। আর মূলদ্রমের প্রাচীরটি কি ভেদ্য, তার মানে কি ভেদ্য পর্দা দ্বারা আসতেছে, এটাকে আমরা কি বলবো? অভিস্রবণ প্রক্রিয়া বলবো। এখন এখানে বসে অন্তর অভিস্রবণ। অন্ত অভিস্রবণ মানে কি? নিজের মধ্যে যে পানি অন্তভাবে হচ্ছে কি অভিস্রবণ প্রক্রিয়া নিতেছে। প্রথম হচ্ছে কি এরকম অবস্থা সৃষ্টি হয় যে পরিবেশের ঘনত্ব কম, যেই মূলদ্রম দ্বারা গ্রহণ করতেছি আমরা পরিবেশের পানিটা, তার ঘনত্ব বেশি, কম থেকে বেশিতে যাবে। তারপর যেই মূলদ্রমটা পানি শোষণ করলো সে কী করবে? ওইখানে রেখে দিবে পানি? না, সারা দেশ পরিবহন করবে অবশ্যই। তখন তার ওইখানে পানির পরিমাণ আবার কম হয়ে যেতেছে সারা শরীরের তুলনায়, তখন এই কম থেকে বেশি, এই যে একটার পর একটা ধাপান্তরে হইতেছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? অন্তর অভিস্রবণ প্রক্রিয়া। বুঝতে পারছো আশা করি। তারপর এই যে মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের ঘনত্ব কম। এই যে আমি মাত্র যেটা এক্সপ্লেন করলাম ওইটাই বলছে। মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের ঘনত্ব সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের এই যে কোষান্তর, এক কোষ থেকে আরেক কোষ, এক কোষ থেকে আরেক কোষ, প্রত্যেক কোষের ঘনত্ব সেম না, যার বেশি যার কম, কম থেকে বেশির দিকে আসবে। কোন প্রক্রিয়া? অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। কোষের ঘনত্ব সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের কারণে, এই যে কোষান্তর অভিস্রবণ মানে কি এক কোষ থেকে আরেক কোষ, অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিবেশ পানি কাণ্ডের জাইলেমে বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছে দেয়। এই যে জাইলেম কি জিনিস এটাও আমাদের পড়ার মধ্যে আছে, ঠিক আছে? এটা আমরা পড়বো। তাহলে দেখো দুইটা জিনিস আমরা এখনো পড়ি নাই, জাইলেম আর হচ্ছে ইমবাইবেশন, এই দুটো হচ্ছে আমরা একটু পরে পড়তেছি। তাহলে দেখো আবার দেখো, মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষরসের ঘনত্ব সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিবেশের পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। এখন আবার দেখো এই জিনিস মানে শেষের পয়েন্টটা কি বলছে, কি কোষে আমাদের তো গাছে কি একটা কোষ থাকে না, অনেকগুলো কোষ থাকে, তাইলে প্রত্যেকটা কোষের ঘনত্ব কিন্তু সেম না। তাহলে প্রথমে কি হয়, এক কোষের মধ্যে পানি আসে, অপর কোষের ঘনত্বের তুলনায় ওই কোষের ঘনত্ব কম হয়। কম হলে কি হয়, সে পরের কোষে আবার চলে আসে। এভাবে হচ্ছে কোষের থেকে কোষের পানি শোষণ হইতেছে। সেটা কোন প্রক্রিয়া? কোষান্তর অভিস্রবণের মাধ্যমে। ওকে, এই জিনিসটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো পানি শোষণ পদ্ধতি, পুরো পদ্ধতিটা আমাদের মুখস্থর মতো করে ফেলতে হবে আশা করি। সে নিচে দিয়ে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আচ্ছা ওকে, তারপর দেখো পানি শোষণ গেল, এই যে ইমবাইবিশন, যে আমাদের এখানে একটা কথা ছিল না ইমবাইবিশন, এই জিনিসটাকে আমরা এখন দেখি। ইমবাইবিশন কি? এটা হচ্ছে তোমার কি বলে অনুধাবনের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনুধাবনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো কি বলছে, কলয়ের ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবিশন বলে। কলয়ের ধর্মী পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ, উদ্ভিদের ক্ষেত্রে পানি শোষণ করে তাকে ইমবাইবিশন বলে। কলয়ের ধর্মী পদার্থ কোনগুলো? আমরা হচ্ছে নর্মালি স্পঞ্জের কথা চিন্তা করতে পারি, ওই যে সেলুনের মধ্যে বা স্পঞ্জে হচ্ছে চুল কাটার পরে যেগুলো ঝেড়ে দেয়, ওইগুলোর কথা চিন্তা করতে পারি। যে সেগুলো কী হয়, যখন আমরা পানির মধ্যে রাখি পানিটা শোষণ করে নেয়। শুধু আমি বোঝানোর জন্য বলতেছি, ওই যে স্পঞ্জ যেটা, সেটা কিন্তু তোমাদের ইমবাইবিশন না, ইমবাইবিশনের ওই যে কলয়ের ধর্মী পদার্থ না, স্পঞ্জটা কলয়ের ধর্মী পদার্থ না। শুধু এক্সাম্পল দিতেছি, স্পঞ্জ দ্বারা আমরা যখন কি করি পানির মধ্যে রাখি, তখন কি হয়, সে পানিটা শোষণ করে নেয়। এই পানিটা শোষণ করে যে নিতেছে, কেন নিতেছে? সে পানিকে আকৃষ্ট, সে পানির প্রতি আকৃষ্ট। এই যে কলয়ের ধর্মী পদার্থগুলোই হচ্ছে ওই রকম পদার্থ যেগুলো হচ্ছে কি পানির প্রতি আকৃষ্ট বা হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক পদার্থ মানে কি? যেগুলো পানির প্রতি আকৃষ্ট পদার্থ তাদেরকে আমরা কি বলি? হাইড্রোফিলিক পদার্থ বলি। আচ্ছা, তাহলে কলয়ের ধর্মী পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে আমরা কি বলি? ইমবাইবিশন বলি। আর শোষণকারী পদার্থটিকে হাইড্রোফিলিক পদার্থ বলে। উদ্ভিদে বিভিন্ন ধরনের কলয়ের ধর্মী পদার্থ, এই যে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কলয়ের ধর্মী পদার্থ কোনগুলো? এমসিকিউ, স্টার্চ, সেলুলোজ, জিলেটিন, এগুলো কি আমাদের কলয়ের ধর্মী পদার্থ, ঠিক আছে? আশা করি সবাই পারবা। ইমবাইবিশন প্রক্রিয়াটা আসলে বুঝতে পারছো। নর্মালি কি পানি শোষণ যে প্রক্রিয়ায় করে কোন পদার্থগুলো? কলয়ের ধর্মী পদার্থগুলো, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? ইমবাইবিশন বলি। আচ্ছা, এরপর
দেখো তাহলে পানি শোষণটা গেল, পানি শোষণের পদ্ধতিগুলো দেখলাম, তারপর হচ্ছে এরপর কি দেখলাম, পানি শোষণের জন্য একটা ইম্পর্টেন্ট প্রক্রিয়া যেটা ইমবাইবিশন প্রক্রিয়া আমরা বলি ওইটাও দেখলাম। এখন খনিজ লবণ শোষণ। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস হচ্ছে কি মাটিস্থ পানি। উদ্ভিদ খনিজ লবণ কিন্তু ওই যে আমরা লবণ খাই না এক্সট্রা, ধরো ভাত খাওয়ার সময় লবণ খাইলাম, উদ্ভিদ কিন্তু এভাবে লবণ নেয় না। উদ্ভিদ কীভাবে লবণ নেয়, লবণের হচ্ছে শুধু আয়নটা নেয়। আয়নটা কি আমি চ্যাপ্টার কি বলে চ্যাপ্টার 6 না, হ্যাঁ চ্যাপ্টার 6-এ পড়াইছিলাম না, মনে আছে? এই যে ক্যাটায়ন অ্যানায়ন, Na প্লাস পজিটিভ চার্জযুক্ত আয়নকে কি বলে, ক্যাটায়ন বলে। এই যে সোডিয়াম প্লাস এটা হচ্ছে একটা ক্যাটায়ন, সেমভাবে পটাশিয়াম প্লাস এটা হচ্ছে কি ক্যাটায়ন, তারপর Cl মাইনাস এটা কি অ্যানায়ন, তাই না? ব্রোমিন মাইনাস অ্যানায়ন। তাইলে এই যে আয়ন আকারে শোষণ করে কেন বলতেছি, কারণ উদ্ভিদ কখনো ডিরেক্ট লবণ শোষণ করতে পারে না, যে আমরা মানুষের মতো উদ্ভিদ ডিরেক্ট লবণ খাইতে পারে না, সে হচ্ছে লবণগুলো শুধু আয়ন নেয়, এই আয়নটাই হচ্ছে সে লবণ আকারে শোষণ করে। তাহলে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কোনটা, মাটিস্থ পানি। মাটিস্থ পানিতে খনিজ লবণের দ্রবীভূত অবস্থায় থাকে। খনিজ লবণ কী অবস্থায় থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে এই যে খনিজ লবণ যে দ্রবীভূত অবস্থায় থাকে, জীবকোষের মধ্যে যখন পানি এবং খনিজ লবণ একসাথে দ্রবীভূত অবস্থায় থাকে তখন আমরা তাকে কি বলি, কোষরস বলি। কিন্তু এখানে এটাকে কোষরস বলবো না, ঠিক আছে? এটা কিন্তু কোষের মধ্যে না। মাটিস্থ পানিতে খনিজ লবণ কী অবস্থায় থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। এই যে পানি শোষণের শুরুর আগে আমি বলছিলাম কি, পানি শোষণের সাথে লবণ শোষণের কোনো সম্পর্ক নাই। লবণগুলো কেবল আয়ন আকারে, এই যে এটাই হচ্ছে তোমাদের এইখানে ইম্পর্টেন্ট, ওকে, আয়ন হিসেবে শোষিত হয়। উদ্ভিদের মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পন্ন হয়, নিষ্ক্রিয় শোষণ আর এটা কি সক্রিয় শোষণ। ওকে, এইগুলো কি প্রক্রিয়া, এগুলো তোমাদের বইয়ে নাই, তাই ওটা লাগবেও না আমরা আশা করি। তাহলে দেখো মূলরম দ্বারা কি, এই যে আমি শুরুতে বলছিলাম এই চিত্রটা আবার আমরা আসি, এই চিত্রটা আবার দেখা যাইতেছে। মূলরম দ্বারা হচ্ছে পানি শোষিত হয়। এই যে কোষ সৃষ্টিকারী অঞ্চল এটা দ্বারা কি হয়, সক্রিয় শোষণ পদ্ধতিতে খনিজ লবণ শোষিত হয়। এই পার্টটুকু দ্বারা আমাদের কি শোষিত হয়, খনিজ লবণ শোষিত হয়। তাহলে খনিজ লবণ হচ্ছে কি হিসেবে শোষিত হয়, আয়ন আকারে শোষিত হয়, এই যে আয়ন আকারে। ওকে, তাইলে লবণ আর হচ্ছে পানি শোষণ দুইটাই আমরা দেখলাম, দুই ধরনের শোষণ দেখলাম। এবং এই যে লবণ শোষণ প্রক্রিয়া, উদ্ভিদের লবণ শোষণ প্রক্রিয়া কয় প্রকার, দুই রকমের হয়, দুইভাবে সম্পন্ন হয়। কীভাবে, নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে কি সক্রিয় শোষণ। ওকে, এইটুক মাথায় রাখবো। তারপর আচ্ছা দেখো আমরা হচ্ছে এর আগে একটু দেখি, তাহলে এই পর্যন্ত আমরা কি কি পড়লাম, ব্যাপন পড়লাম, ব্যাপনের গুরুত্ব পড়লাম, ঠিক আছে, ব্যাপন প্লাস গুরুত্ব, গুরুত্ব। তারপর পড়লাম অভিস্রবণ। অভিস্রবণের আগে পড়ছি বিভিন্ন ধরনের পর্দা যেগুলো আছে, তাই না, অভিস্রবণ প্লাস গুরুত্ব। এরপর পড়লাম হচ্ছে কি পানি ও খনিজ লবণ শোষণ, খনিজ লবণ শোষণ। আচ্ছা, এরপর পড়লাম হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়া। তাহলে সবগুলো হচ্ছে আশা করি বুঝতে পারছো। কোনোটা যদি সমস্যা থাকে আমরা যে গ্রুপে পোস্ট দিব ক্লাসের পরে, বা আমি আলাদা একটা পোস্ট দিব, এখানে বলবা যে ভাই এই জিনিসটা আরেকবার একটু বুঝাই দেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারবা সবাই, ভালো করে বুঝাই দিছি। এরপরে পার্টে যাই আমরা, প্রশেদন, ঠিক আছে? ওই যে ব্যাপন প্রক্রিয়ার সময়, ব্যাপনের গুরুত্ব পড়ার সময় একটা টার্ম পড়ছিলাম, সেটা হচ্ছে প্রশেদন জিনিসটা কি। এখন আমরা প্রশেদনে আসতেছি। প্রশেদন, প্রশেদন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে, মানে দেহর ভিতর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে এই পানির এই নির্গমনের প্রক্রিয়াকে প্রশেদন বা বাষ্পমোচন বলে। কিসের মাধ্যমে, পাতার মাধ্যমে। এমসিকিউ, সংজ্ঞাটা কি, প্রশেদনের সংজ্ঞাটা কি? উদ্ভিদ যেই প্রক্রিয়ায় পাতার মাধ্যমে দেহ থেকে পানি নির্গমন করে, পানি বের করে দেয়, সব পানি বের করে দিবে না, এক্সট্রা পানি যেগুলো সেগুলো বের করে দিবে। কোন প্রক্রিয়ায়, যে প্রক্রিয়াটা বের করে দেয় তাকে আমরা কি বলি, প্রশেদন বলি। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রশেদন জিনিসটাকে আবার বলি, উদ্ভিদ যে প্রক্রিয়ায় দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি বাষ্পাকারে বের করে দেয় তাকে আমরা কি বলি, প্রশেদন বলি। আচ্ছা, প্রশেদন প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট। কিসের মাধ্যমে প্রশেদন হয়, পত্ররন্ধ্রের মাধ্যমে প্রশেদন হয়। পত্ররন্ধ্র কি,
পাতার মধ্যে পাতার একটা বিশেষ অবস্থা, ঠিক আছে। পাতার ওই পার্টটুকুকে বলা হচ্ছে আমরা পত্ররন্ধ্র। ওইটা টোটাল এক্সপ্লেনেশন নাই, এটা এখন লাগবে না, শুধু এইটুকু জানলেই হয়। পত্ররন্ধ্রের মাধ্যমে মানে প্রধানত প্রশোধন কিসের মাধ্যমে হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে। পাতার মাধ্যমে, পাতার একটা পার্ট হচ্ছে পত্ররন্ধ্র। ওকে। এছাড়া কাণ্ড এবং পাতার কিউটিক এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমেও অল্প পরিমাণ প্রশোধন হয়। প্রশোধন কোথায় সংঘটিত হয় তার ভিত্তিতে প্রশোধন 3 প্রকার। এমসিকিউ যদি আসে প্রশোধন কয় প্রকার? 3 প্রকার। পত্ররন্ধ্রীয় প্রশোধন, পত্ররন্ধ্রীয়, এই বানান ভুল হয়েছে, পত্ররন্ধ্রীয়, পত্ররন্ধ্র, আচ্ছা পত্ররন্ধ্র বানানটা হচ্ছে মেইনলি এইটা, পত্ররন্ধ্র, রন্ধ্র, আর পত্ররন্ধ্রীয় প্রশোধন, ঠিক আছে। আচ্ছা, এই যে পত্ররন্ধ্রীয় প্রশোধন, এইটার মাধ্যমে হচ্ছে কি আমাদের বেশিরভাগ যে প্রশোধন সেটা হচ্ছে হয়, মানে 95 না কত যেন % প্রশোধন হচ্ছে আমাদের পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। তারপর ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন। এই যে কিউটিকল জিনিসটা কি দেখো, আমাদের হচ্ছে একটা গাছ, যদি আমরা একটা বড় আম গাছ বা জাম গাছ চিন্তা করি, গাছের হচ্ছে কি এই যে একদম গাছের গায়ে আমরা কি দেখব, একটু উঁচা নিচে জায়গা আছে, তাই না? এই যে উঁচা নিচে জায়গাগুলো দিয়ে কিছু পরিমাণ পানি বের হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের কি কিউটিকল, মানে ওই উঁচা নিচে জায়গাটুকু হচ্ছে কিউটিকল। এটা হচ্ছে একটু বড় হলে পড়বা যে গাছের গৌণ বৃদ্ধি যখন হয় তখন চিত্র আছে দেখবা তোমাদের বইয়ে, এরকম চিত্র আছে একটা। এই যে গৌণ বৃদ্ধির কারণে এক জায়গায় হচ্ছে গাছের যে আমাদের কি বলে ছালে হচ্ছে একটা ফাটলের মতো সৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট ফাটলের মতো সৃষ্টি হয়, যেখান দিয়ে কিছু পরিমাণ পানি বের হয়ে যায়, ওই অবস্থাটাই হচ্ছে কিউটিকল, ঠিক আছে। ওই জিনিসটা হচ্ছে কিউটিকল, ওইখান দ্বারাও কিছু পানি বের হয়ে যায়, যাকে আমরা কিউটিকুলার প্রশোধন বলি। এবার এটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। তাহলে 3 প্রকারের প্রশোধন কি কি? পত্ররন্ধ্রীয়, ত্বকীয় বা কিউটিকুলার এবং হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। এরপর তাহলে প্রশোধন জিনিসটাকে আমরা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এই যে দেখো, এই যে পত্ররন্ধ্রের চিত্রটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের মেইনলি পাতার পত্ররন্ধ্র। এটা হচ্ছে চিত্রটা খুব একটা আসে না, সিকিউতে আমি দেখে দেয়। এই যে এটা বলছিলাম না লেন্টিসেল, সরি, আচ্ছা কিউটিকল লেন্টিসেল, আচ্ছা সরি, হ্যাঁ এই যে এখানে একটু ভুল হয়েছে, এটা কিউটিকল আরেকটা জিনিস, লেন্টিসেল হচ্ছে এইটা। ত্বকীয় বা কিউটিকুলার লেন্টিকুলার প্রশোধন। আচ্ছা তার একটু দেখি তো, বইয়ের পিডিএফ আছে আমার কাছে। আচ্ছা হ্যাঁ, ত্বক অবস্থিত লেন্টিসেল, আচ্ছা হ্যাঁ ওটা হচ্ছে লেন্টিসেল। এই যেটা বলছিলাম যে এইরকম দেখো চিত্রটা, যে ত্বক হচ্ছে একটু বৃদ্ধি পেয়ে এখানে ফাটলের সৃষ্টি হয়, গৌণ ফাটলের ছোট ছোট ফাটলের সৃষ্টি হয়, মানে কি এটা হচ্ছে তোমার টোটাল গাছটা, ঠিক আছে। গাছের এই পার্টটুকু একটু ছোট্ট একটা ফাটলের সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা কি বলবো? লেন্টিসেল বা লেন্টিকুলার প্রশোধন। এখান দ্বারা হচ্ছে যে প্রক্রিয়া পানিটা বের হয়ে যায় অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ বের হয়ে যায়, তাকে আমরা কি বলবো? লেন্টিকুলার প্রশোধন। আচ্ছা এখন দেখো, তাহলে এটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা হচ্ছে কি লেন্টিসেল। এই যে এই চিত্রটা আমি ওখানে আসছি, যে এই যে দেখো এটা হচ্ছে আমাদের গাছ টোটালটা, ঠিক আছে। এই গাছের এইখান দিয়ে ছোট্ট একটা ফাটলের সৃষ্টি হচ্ছে, যার মধ্যে দিয়ে এই যে পানির অণুগুলো একটু একটু করে বের হয়ে যাইতেছে, এই পার্টটাকে হচ্ছে লেন্টিকুলার প্রশোধন বলে, মানে এই প্রক্রিয়াটাকে হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। এবং পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রশোধন হয় সেগুলোকে আমরা কি বলি? পত্ররন্ধ্রীয় প্রশোধন। যেই প্রশোধনটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, মানে হচ্ছে 100% প্রশোধন হইলে 95 বা 97% হচ্ছে এইটা দ্বারাই হয়। ওকে, আচ্ছা এখন হচ্ছে এই যে ব্যাপনের গুরুত্ব পড়লাম, অভিসরণের গুরুত্ব পড়লাম, একইভাবে হচ্ছে প্রশোধনের গুরুত্বটা আমরা পড়বো। সংজ্ঞাটা আশা করি সকলে বুঝতে পারছো। এখন গুরুত্বটা, প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্পাকারে বের হয়ে যায়, এতে উদ্ভিদের মৃত্যুও হতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনের প্রশোধনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়। এই জন্য প্রশোধনকে বলা হয় উদ্ভিদের জন্য একটি নেসেসারি এভিল। নেসেসারি এভিল কেন বলা হয়? এটা হচ্ছে একদম অনুধাবনের জন্য বেসিক প্রশ্ন, মানে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে এই অনুধাবনটা দেয়, ঠিক আছে। প্রশোধনকে কেন নেসেসারি এভিল বলা হয়? আবার দেখো প্রশোধন প্রক্রিয়াটা কি ছিল আমাদের, যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় পাতার মাধ্যমে তার দেহের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় তাকে আমরা কি বলি? প্রশোধন বলি। এখন উদ্ভিদের কি তার কি মানে মিটার আছে যে সে ইচ্ছা মতো যে ওই পরিমাণ পানি বের করবে? এমন তো কোনো কথা নেই, তাই না? উদ্ভিদ কি করে? পানি বের করে দিতে চায়। এই পানির পরিমাণটা, যে পানিটা বের করে দিতেছে, এটা যদি তার শরীরকে টিকে রাখার জন্য বা তার শরীরকে সজীব রাখার চেয়ে বেশি পরিমাণ পানি বের করে দেয়, তখন সে কি হয়? সে নেতিয়ে যাবে।
শুষ্ক হয়ে যাবে উদ্ভিদটা, তখন কি হবে, উদ্ভিদটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এটাকে বলতেছে নেসেসারি এভিল। নেসেসারি কেন? কারণ এই যে পানি যে বের করে দিতেছে, সে তার জন্য সে উদ্ভিদের মধ্যে যে বেশি পানি থাকলে বের করে দিতেছে, সে বেশি পানি চাপ থেকে মুক্ত হইতেছে, এই জায়গা দিয়ে নেসেসারি। এভিল কোন জায়গা দিয়ে? এই যে বেশি পরিমাণ পানি যদি বের করে দেয়, সে নিজেই মরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জায়গা থেকে এভিল। তাইলে নেসেসারি ইভিল হচ্ছে আমাদের কি এই জিনিসটাই, যে পানি বের করে দেয় ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণ বের করে দিলে সে কি মরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসটা হচ্ছে নেসেসারি ইভিল বলছে। এই কারণেই প্রশোধন প্রক্রিয়াকে আমরা কি বলি? নেসেসারি ইভিল। তবুও প্রশোধন উদ্ভিদ জীবনের খুবই গুরুত্বপূর্ণ। কেন? প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে যে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হতে পারে। তারপর প্রশোধনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষরসের ঘনত্ব বৃদ্ধি অন্ত্রবিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। কোষরসের ঘনত্ব উদ্ভিদের বৃদ্ধি ও অন্তঃবিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি এবং খনিজ লবণ শোষণে সাহায্য করে। প্রশোধনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ হয়। প্রশোধনের ফলে প্রচুর পরিমাণ পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। পাতায় অবিরাম পানি, আমরা একটা প্রক্রিয়া পড়ছিলাম না শুরুর দিকে, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ হচ্ছে পাতায় সংঘটিত হয়, যেই প্রক্রিয়াটা দ্বারা হচ্ছে উদ্ভিদ কি শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেন ত্যাগ করে, তাহলে আমাদের এই যে খাদ্য তৈরি হতে তাহলে কী লাগে? পানিটা লাগে, সেটা হচ্ছে কি প্রশোধনের মাধ্যমে পাতায় পৌঁছায়। পাতায় এই যে অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়, প্রশোধনের মাধ্যমেই পাতায় হচ্ছে কি পানি সরবরাহ হয়। তারপর প্রশোধনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। আচ্ছা, তাহলে প্রশোধনের গুরুত্বটা আমরা বুঝতে পারছি। এই যে অনুধাবন আছে না, এটা আমি তোমাদের একটা এইচডব্লিউ দিতে চাই। এই জিনিসটা প্রশোধন প্রক্রিয়াকে কেন নেসেসারি এভিল বলা হয়? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য একটা এইচডব্লিউ দিলাম, অনুধাবনের মতো লিখবা। ঠিক আছে, প্রশোধন প্রক্রিয়াকে কেন নেসেসারি এভিল বলা হয়। ঠিক আছে, এটা তোমাদের একটা এইচডব্লিউ দিলাম। আচ্ছা, এরপর আমরা হচ্ছে কি দেখলাম? প্রশোধন দেখলাম, ব্যাপন দেখলাম, অভিস্রবণ দেখলাম। এই তিনটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন টপিক যেগুলো। এছাড়া হচ্ছে কি আমাদের পানি খনিজ লবণ শোষণ করে, ওইগুলো আমরা দেখব। তো এই যে পানি খনিজ লবণ শোষণ করতেছে, কীভাবে শোষণ করতেছে, কি কি পরিবহন প্রক্রিয়ায় পানি খনিজ লবণ আমাদের কি পাতায় পৌঁছাইতেছে বা সারা শরীরে পৌঁছাইতেছে, ওই জিনিসটা এখানে দেখার বিষয়। তাহলে দেখো, এখানে চিত্র বোঝা যেতেছি না, শিওর না, একটু ঘোলা হয়ে গেছে। দেখো মেইন জিনিসটা কি, উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছায়। পানি এবং খনিজ লবণ কী করে? সে মূল থেকে শোষণ করে, সে কি নিজে ওইখানেই রেখে দেয়? না, সারা শরীরে পৌঁছায়। এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে ওরাকে পরিবহন বলে। তাহলে এই যে পরিবহন কাকে বলে? আরেকটা সংজ্ঞা আসলো, উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? পরিবহন বলি। জাইলেম এবং ফ্লোয়েম নামক দুই ধরনের পরিবহন টিস্যুর মাধ্যমে এই পরিবহন ঘটে। তার মানে আমাদের পরিবহন টিস্যুগুচ্ছ, পরিবহন টিস্যু কয়টা? মানে পরিবহন টিস্যুগুচ্ছ আমাদের হচ্ছে দুইটা। এখানে পরিবহন টিস্যু এখানে কয়টা বলে দিছে? দুইটা, জাইলেম আর হচ্ছে আমাদের কি ফ্লোয়েম। জাইলেম আর একটা কি ফ্লোয়েম। এই দুইটা দ্বারা কি হয়? পানি এবং খনিজ লবণ শোষণ। এখন জাইলেম কোনটা শোষণ, মানে জাইলেম কোনটা পরিবহন করে, ফ্লোয়েম কোনটা পরিবহন করে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তাহলে আমরা বললাম পরিবহন, এবং জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা হচ্ছে আমাদের নর্মাল এই দুইটা টিস্যু, এই দুইটার দ্বারা কি হয়? আমাদের পরিবহন হয়, পানি এবং খনিজ লবণ পরিবহন হয়, খাদ্যবস্তু পরিবহন হয়। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়। তার মানে কি জাইলেম হচ্ছে পানি পরিবহন করে, জাইলেম হচ্ছে কি পানি পরিবহন করে। ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়, আর এবং ফ্লোয়েম দ্বারা হচ্ছে কি খাদ্য পরিবাহিত হয়। ওকে, তাহলে জাইলেম দ্বারা হচ্ছে আমাদের কি পানি পরিবহন, ফ্লোয়েম দ্বারা হচ্ছে কি পাতায় উৎপন্ন খাদ্য, তরল খাদ্য যেটা, সেটা হচ্ছে কি সারা শরীরে পরিবহন হয়। কেউ যদি মানে উদ্ভিদের বেঁচে থাকতে কি লাগে? পানি, তার নিজের হচ্ছে খাদ্য লাগে। এগুলো কিভাবে উৎপন্ন হয়? এই যে পাতার মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন হয়।
আচ্ছা, এখন কোনো জায়গায় উৎপন্ন করে সে তো ওইখানে রাখবে না, তাহলে শুধু ওইটুকুই সজীব থাকবে, পুরো শরীরে পরিবহন করতে হবে। এই যে পরিবহনটা কিসের মাধ্যমে হয়, জাইলেম এবং ফ্লোয়েম নামক দুই ধরনের টিস্যুর মাধ্যমে হয়। টিস্যু, এই যে জাইলেম এবং ফ্লোয়েম নামে দুই ধরনের টিস্যুর মাধ্যমে হয়। আচ্ছা দেখো এখানে কি দেখাইতেছে, এই যে শিকড় থেকে, দেখতেছো কিনা জানি না, এটা হচ্ছে শিকড়, গাছের শিকড় যেগুলো, শিকড় থেকে হচ্ছে কি আমাদের পানিগুলো, এই যে জাইলেম টিস্যু শিকড় থেকে জল এবং দ্রবীভূত খনিজ পদার্থ পরিবহন করে। জাইলেম হচ্ছে কি পাতায় পানি এবং খনিজ লবণ পরিবাহিত করে, এবং ফ্লোয়েম হচ্ছে কি করে, ফ্লোয়েম এই পাতার পানি এবং খনিজ লবণ পেয়ে সে হচ্ছে কি খাদ্য, মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়, যেই খাদ্যটা উৎপন্ন হয় ওই খাদ্যটা কি করে ফ্লোয়েম পাতা থেকে সারা শরীরে পরিবহন করে। এই জিনিসটা বুঝতে পারছো আশা করি। তাহলে আবার দেখো জাইলেম কি করে, জাইলেম হচ্ছে শিকড় দ্বারা যে পানি এবং খনিজ লবণ আমাদের শোষণ হয়, আমরা যে প্রক্রিয়া শোষণ করি না কেন, জাইলেম হচ্ছে, জাইলেম টিস্যুটা কি করে, উদ্ভিদের জাইলেম টিস্যুটা সেটা হচ্ছে কি পুরো পাতার মধ্যে, মানে ওই উদ্ভিদের পাতার মধ্যে নিয়ে যায় পানি এবং খনিজ লবণটা। ওই পানি এবং খনিজ লবণটা কি করে খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। যে খাদ্যটা পাতায় উৎপন্ন হয় ওই পাতা থেকে সারা শরীরে খাদ্যটা নিয়ে যেতে হবে, সেটা কে করে, ফ্লোয়েম করে। তাহলে এই যে ফ্লোয়েম কি করে, পাতায় উৎপন্ন খাদ্যটা পুরো শরীরে, এই যে এখানেও যায়। আচ্ছা অন্য একটা কালার দিয়ে দেখাই, লাল কালার দিয়ে দেখা যায়। আচ্ছা এখানেও যায়, এখানেও যায়, কিন্তু জাইলেম কি করে শুধু উপরের দিকে প্রবাহিত হয়। কেন, কারণ আমাদের ফ্লোয়েম যে মানে খাদ্যটা পরিবহন করতেছে, উদ্ভিদটা শুধু উপরে না, উদ্ভিদ তো নিচেও আছে, শিকড় পর্যন্ত তার বেঁচে থাকতে হবে, তাই না? শিকড় মরে গেলে আর উদ্ভিদ কি বাঁচবে না। ফ্লোয়েম দ্বারা কি হইতেছে, খাদ্য উপরেও যাইতেছে, উদ্ভিদের নিচেও আসতেছে, কিন্তু জাইলেম দ্বারা শুধু খাদ্যটা উপরের দিকে মানে পাতায় যেতেছে, শুধু উপরের দিকে যেতেছে। এই জন্য আচ্ছা, এই জন্য এটাকে আমরা বলতেছি উভমুখী পরিবহন। এই জন্য এটাকে আমরা বলতেছি কি উভমুখী পরিবহন। ওকে, তার মানে উভমুখী পরিবহন কিভাবে বলতেছি, জাইলেম দ্বারা হচ্ছে কি শিকড় থেকে উপরের দিকে আসতেছে, কি আসতেছে, পানি খনিজ লবণ, কোথায় আসতেছে, পাতায়। যেই পানি খনিজ লবণ ব্যবহার করে খাদ্য তৈরি করা হইতেছে, ওই খাদ্যটা ফ্লোয়েম কি করতেছে, সারা শরীরে প্রবাহিত করতেছে। শরীর তো উপরে নাই, উদ্ভিদের নিচেও আছে, উভয় দিকে প্রবাহিত হইতেছে। তাহলে এই যে পরিবহন টিস্যুগুচ্ছ হচ্ছে আমাদের কি উভয় দিকে খাদ্য এবং পানি খনিজ লবণ প্রবাহিত করে। তারপর এইটুকু হচ্ছে আমাদের এক্সাম্পল গেল, ব্যাখ্যা গেল। তোমাদের কাছে কি এই পার্টটুকু বই থেকে টোটালটা পড়া, ঠিক আছে? এই আমি যেটুকু বলে দিচ্ছি এইটুকুই বইয়ে আছে, ঠিক আছে? এটা আমরা খুব একটা লিখি নেই, এটা শুধু বইয়ের এক্সাম্পলগুলোর জন্যই পড়ার জন্য, বইয়ে পড়লেই হচ্ছে বাকিটুকু বুঝে যাওয়া, ঠিক আছে? এরপরে যদি না বুঝে আমাকে বলবা, আবার আমি যে পোস্ট দিব এখানে লিখে দিবা। তাহলে দেখো আমাদের হচ্ছে কি জাইলেম ফ্লোয়েম এই দুইটা কি দুই ধরনের টিস্যু। এক ধরনের টিস্যু, যেই টিস্যু দ্বারা কী করে আমাদের পানি খনিজ লবণ এবং খাদ্য পরিবহন করে, কোথায়, উদ্ভিদ দেহে। জাইলেম হচ্ছে কি করে উদ্ভিদ দেহে খনিজ শিকড় থেকে বা মাটিস্থ পানি যেগুলো বা খনিজ লবণ যেগুলো, সেগুলো কি করে পাতায় পরিবহন করে। আর ফ্লোয়েম হচ্ছে কি করে সেই যেই পানি এবং খনিজ লবণ পাতায় যায় সেগুলো দ্বারা হচ্ছে কি খাদ্য উৎপন্ন করে। খাদ্য উৎপন্ন হয়, ফ্লোয়েম কি করে ওই খাদ্যগুলো সারা দেহে প্রবাহিত করে, সারা দেহে নিয়ে যায়। তাহলে ওইটাকে আমরা কি বলতে পারি, ফ্লোয়েম। এবং জাইলেম হচ্ছে কি করে পানি খনিজ লবণ। তাহলে খেয়াল রাখতে হবে জাইলেম কি করে, জাইলেমের এখানে কাজ দেওয়া আছে। জাইলেম হচ্ছে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়, পাতায় নিয়ে যায়। আর ফ্লোয়েম হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্য, ঠিক আছে, তরল খাদ্য। এই যেখানে লিখে দিছি জাইলেম হচ্ছে পানি পরিবহন করে, ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। জাইলেম এবং ফ্লোয়েম কি টিস্যু। এই কোন ধরনের টিস্যু, পরিবহন টিস্যু, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, কোন ধরনের টিস্যু, পরিবহন টিস্যু। কেন, খাদ্য আর পানি পরিবহন করতেছে না, ঠিক আছে, দিতেছে, তাহলে এটা কি পরিবহন টিস্যু হইতেছে। আচ্ছা তাহলে দেখো আমাদের এই চ্যাপ্টারে যা টপিক ছিল সব শেষ আমরা আশা করি। তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে একদম শুরু থেকে, বইয়ের শুরু থেকে হচ্ছে ব্যাপন, অভিশ্রবণ, তারপর হচ্ছে কি প্রশোধন, ইমবাইবিশন, এরপর হচ্ছে পানি খনিজ লবণ পরিবহন যেটা, তারপর হচ্ছে পরিবহন টিস্যু, ঠিক আছে? পানি খনিজ লবণ পরিবহন করে কি হয়, সেগুলো কিছু শুধু উদ্ভিদে পড়ে থাকবে না, সেগুলো হচ্ছে কাজ আছে কি করে, খাদ্য প্রস্তুত করে উদ্ভিদের জন্য। তো এইগুলো হচ্ছে যেই টপিকগুলো আমরা লিখে দিছি, যে টপিকগুলো স্লাইডে পাবা, মানে পড়িয়ে দিছি, সবগুলো হচ্ছে বই থেকে ভালো করে দাগিয়ে পড়া এমসিকিউ এর জন্য। এবং এমসিকিউগুলো আমি বলে দিছি কোনটা কি এমসিকিউ, যে আমরা একটু পরে এমসিকিউ সলভ করব, তখন দেখবো হচ্ছে সবই পারতেছো। দেখো আমাদের এই এমসিকিউ শুরু এখান থেকে। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমনের প্রক্রিয়াকে কি বলে? উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমনের প্রক্রিয়াকে কি বলে? পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? প্রশোধন বলে না, ঠিক আছে? অভিশ্রবণ প্রক্রিয়ায়
অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, হ্যাঁ অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। তারপর কি, দ্রব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়, হ্যাঁ না, দাঁড়াও দুইটা সেম দিল কেন, এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে, এটা হবে দ্রব বেশি, টাইপিস্ট একটু ভুল করছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ধাবিত হয়, তাহলে এটা হচ্ছে তখন ভুল হবে, এবং কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়, এটা হচ্ছে তখন কারেক্ট, তাহলে 1 ও 3। ওকে, আচ্ছা এরপরে অন্য কালার সবুজটাই নেই। দেখো, ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুলদানিতে রাখলো। সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের প্রতি একটি বিশেষ মিল লক্ষ্য করা যায়। সেটা কোনটা? ব্যাপন। কিভাবে? ফুলের নিজস্ব একটা সুবাস আছে, গোলাপ ফুল বা রজনীগন্ধা ফুল সবগুলোর ফুলের নিজের একটা সুবাস আছে। সেই সুবাসটা কই থাকে? সেটা কি ফুলের বাগানে থাকে? ফুলের বাগানে অনেকগুলো ফুল থাকে, তখন ওইখানে আমরা গেলেই হচ্ছে ফুলের সুঘ্রাণটা পাই। কিন্তু একটা ফুল তুমি বাইরে থেকে নিয়ে আসলা, ছোট্ট একটা জায়গার মধ্যে রাখলা, ওই জায়গায় যদি তুমি ফুলের গন্ধটা পাইতে চাও, কি হবে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাবে। তার মানে কি, এই যে রজনীগন্ধা ফুল নিয়ে ফুলদানিতে রাখলো, এই যে ফুলদানি থেকে কি হয়েছে, পুরো রুমটা ভরে গেছে। তার মানে কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের জায়গায় ছড়িয়ে গেছে। তাহলে এই প্রক্রিয়াটা কি? আমাদের ব্যাপন প্রক্রিয়া। আচ্ছা, এগুলো গেল বইয়ের এমসিকিউ। তারপর হচ্ছে আমরা কিছু এক্সট্রা এমসিকিউ দিছি, এগুলো দেখো। জীবকোষে শ্বসনকালে কোনটির জারণ ঘটে? ঠিক আছে, এই যে পড়ানোর সময় বলছিলাম কোনটির জারণ ঘটে, গ্লুকোজের জারণ ঘটে। জীবকোষে জারণ কার্যে কোনটি ব্যবহৃত হয়? অক্সিজেন। ঠিক আছে, তারপর জীবকোষে শোষণের সময় জারণের জন্য কোনটি প্রয়োজন? অক্সিজেন। কোষে অক্সিজেনের প্রবেশের প্রক্রিয়ার নাম কি? অক্সিজেনের প্রবেশের প্রক্রিয়ার নাম কি? ব্যাপন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া কোষে অক্সিজেন প্রবেশ করে? ব্যাপন প্রক্রিয়া দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে। তারপর জীবকোষে শোষণকালে অক্সিজেনের প্রবেশ কোন ক্রিয়ার দ্বারা? আচ্ছা, এই জিনিসটা আরেকবার একটু দেখি। শোষণকালে শ্বসন, কোষে অক্সিজেন প্রবেশ করে, আমরা হচ্ছে কি করি? অক্সিজেন আমরা নেই আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই না? অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই যে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? শোষণ প্রক্রিয়া। ঠিক আছে, শোষণ প্রক্রিয়া। অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, নিঃশ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়াটা, ঠিক আছে, নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া আমরা কি করি? অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এখন আমাদের ফুসফুস আছে, তাই না? ফুসফুসের মধ্যে কি আমাদের অক্সিজেনগুলো যায়, কার্বন ডাইঅক্সাইড সেখান থেকে বের হয়। এই যে প্রক্রিয়াটা ব্যাপন প্রক্রিয়া দ্বারা। কেন ব্যাপন প্রক্রিয়া দ্বারা? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসতেছে। ঠিক আছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসতেছে। কোন প্রক্রিয়া দ্বারা? ব্যাপন প্রক্রিয়া দ্বারা। তারপর জীবকোষে শোষণকালে অক্সিজেনের প্রবেশ কোন প্রক্রিয়ার ফল? ব্যাপন। উদ্ভিদের শোষিত পানি বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়া বের হয়ে যায়? এই যে আমাদের একটা ব্যাপনের ডিরেক্ট গুরুত্বটা এখানে তুলে দিছে এক্সাম্পলে। ঠিক আছে, প্রশোধনের মাধ্যমে বের হয়ে যায় কোন প্রক্রিয়া দ্বারা? ব্যাপন প্রক্রিয়া দ্বারা। অভেদ্য পর্দা। ঠিক আছে, অভেদ্য পর্দা আমাদের এখানে দেখো, অভেদ্য না, কিউটিনযুক্ত কোষপ্রাচীর। অভেদ্য মানে কি? ভেদ করা যায় না, পলিথিন। তারপর অভেদ্য পর্দা, আবার ভেদ করা যায় না, কিউটিনযুক্ত কোষ প্রাচীর। ঠিক আছে, যে বলছিলাম এক্সাম্পলগুলো মাথায় রাখবা। তারপর কোন পর্দা দিয়ে দ্রব এবং দ্রাবক উভয়ই চলাচল করতে পারে? দ্রব এবং দ্রাবক উভয়ই চলাচল করতে পারে কি? ভেদ্য পর্দা দ্বারা। তার মানে ভেদ্য পর্দা আমাদের কোনটা? কোষ প্রাচীর হচ্ছে আমাদের ভেদ্য পর্দা। এই যেখানে দেখো আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিছি, একদম ছক আকারে দেওয়া আছে। ভেদ্য পর্দা কোনটা? কোষ প্রাচীর। নিচের কোনটি দ্রাবক? দ্রাবকের কথা কি বলছিলাম মনে আছে? দ্রব হচ্ছে আমাদের লবণ, দ্রাবক হচ্ছে কি? পানি। দ্রবণ হচ্ছে কোনটা? এই যে লবণ পানি যে একসাথে যখন মিশাবো তখন সেটা কি? দ্রবণ তৈরি হবে। তাহলে দ্রাবক হচ্ছে কোনটা? পানি। কোন প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা প্রয়োজন? কোন প্রক্রিয়ায় প্রয়োজন? অবশ্যই অভিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজন। আচ্ছা, তারপর অর্ধভেদ্য পর্দা কোনটা? অর্ধভেদ্য পর্দা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। হ্যাঁ, অর্ধভেদ্য পর্দা যেন কোনটা বলছিলাম? অভেদ্য হচ্ছে পলিথিন, অর্ধভেদ্য হচ্ছে কোষ প্রাচীর, কোষ পর্দা। আচ্ছা, অর্ধভেদ্য হচ্ছে কোনটা? কোষ পর্দা যেটা। ঠিক আছে, এরপর ডিমের খোসার ভেতরের পর্দার কোনটি চলাচল করতে পারে? কোনটি চলাচল করতে পারে? দ্রাবক চলাচল করতে পারে। তারপর জীবকোষের কোষ পর্দা কোন প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে? কোন প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে? জীবকোষের কোষ পর্দা
কোন প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে? কোষ পর্দা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে। পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কি বলা হয়? পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ পদার্থকে একত্রে বলা হয় হচ্ছে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে বলা হয় হচ্ছে আমাদের কি? কোষ রস। এই যেটা পড়ানোর সময় বলছিলাম, কোষ রস বলা হয়। এরপর উদ্ভিদের কাণ্ড এবং পাতাকে সতেজ রাখতে কোন ধরনের প্রক্রিয়া? কাণ্ড এবং পাতাকে সতেজ রাখতে কোন ধরনের প্রক্রিয়াটি? কাণ্ড এবং পাতাকে সতেজ রাখতে কোন ধরনের প্রক্রিয়াটি ব্যবহৃত হয়? অভিস্রবণ প্রক্রিয়া। ওকে, কাণ্ড এবং পাতাকে সতেজ রাখতে হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়াটি পারে। এই যে অভিস্রবণের যে গুরুত্বগুলো আছে ওই পার্টে দেখবে এগুলো সবগুলো দেওয়া আছে, ঠিক আছে? ওইখান থেকে এমসিকিউগুলো লিখে দিয়েছে। নিচের কোন প্রক্রিয়া ফুলের পাপড়ি? এই যে বলে দিয়েছিলাম অভিস্রবণ প্রক্রিয়া হচ্ছে ফুলের পাপড়ি বন্ধ করতে কাজ করা হয়। পানির অন্ত্রে অভিস্রবণ, ঠিক আছে? পানির অন্ত্রে সবগুলো এই যে অভিস্রবণের গুরুত্ব থেকে এমসিকিউ যেগুলো। প্লাজমা পর্দা দিয়ে মাটিস্থ পানি কোন প্রক্রিয়া মূলদ্রমের মধ্যে প্রবেশ করে? প্লাজমা পর্দা দিয়ে মাটিস্থ পানি কোন প্রক্রিয়া মূলদ্রমের মধ্যে প্রবেশ করে? অভিস্রবণ প্রক্রিয়া। প্লাজমা পর্দা দ্বারা। প্লাজমা পর্দা হচ্ছে আমাদের কি? এক ধরনের ভেদ্য পর্দা, ঠিক আছে? কোন ধরনের প্রক্রিয়া প্রবেশ করে? অভিস্রবণ প্রক্রিয়া প্রবেশ করে। তারপর কলয়েরধর্মী পদার্থসমূহ মূলত কোন প্রকৃতির? পানিগ্রাহী। ওই যে বলছিলাম হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে কি? পানির প্রতি আকৃষ্ট। পানির প্রতি আকৃষ্ট কি হয়? পানিগ্রাহী পদার্থগুলোই হয়। নিচের কোনটি শোষণ প্রক্রিয়া? কোনটি শোষণ প্রক্রিয়া আমাদের? ঠিক আছে, দাঁড়াও, নিচের কোনটি হচ্ছে শোষণ প্রক্রিয়া? এটা যেন কি? আচ্ছা হ্যাঁ, কোনটি হচ্ছে আমাদের শোষণ প্রক্রিয়া? ইমবাইবেশন হচ্ছে শোষণ প্রক্রিয়া। কেন? কারণ কলয়েরধর্মী যে পদার্থগুলো যে প্রক্রিয়ায় পানি শোষণ করে তাকে আমরা কি বলি? ইমবাইবেশন প্রক্রিয়া। তাহলে এখানে পানি শোষণ করার কথা বলা হইতেছে। শোষণ প্রক্রিয়া মানে কি? পানি শোষণ করবে। কোন প্রক্রিয়া দ্বারা? ইমবাইবেশন। অভিস্রবণ তো পানি শোষণ না, ঠিক না? ব্যাপনও পানি শোষণ না, কিন্তু এটা হচ্ছে ওই যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে। প্রশোধন কি পানি শোষণ না পানি ত্যাগ? পানি ত্যাগ, তার মানে বাকি থাকতেছে কি? ইমবাইবেশন। তারপর উদ্ভিদের মাটির রস থেকে খনিজ লবণকে কয় ভাগে মাটির রস থেকে খনিজ লবণ শোষণকে কয় ভাগে ভাগ করা যায়? মাটির রস থেকে খনিজ লবণ শোষণকে হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। ওকে, এই যে নিষ্ক্রিয় শোষণ আর সক্রিয় শোষণ, দুই ভাগে। কোনটা কোনটা? নিষ্ক্রিয়, আরেকটা কি? সক্রিয়। তারপর নিচের কোনটি আয়ন হিসেবে শোষিত হয়? কোনটি আয়ন হিসেবে শোষিত হয়? খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয়। খনিজ লবণগুলো কোনগুলো? এই যে পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম প্লাস, ঠিক আছে? এরপর কলয়েরধর্মী পদার্থ নিচের কোনটি? জিলেটিন, ঠিক আছে? এই যে কলয়েরধর্মী পদার্থের এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম, ওই যে স্টার্চ, সেলুলোজ, জিলেটিন, এটা হচ্ছে কলয়েরধর্মী পদার্থ। আর দুইটা কোনটা? স্টার্চ, সেলুলোজ। ওকে, তারপর কোনটি উদ্ভিদের জন্য একটি নেসেসারি এভিল? প্রসেদন, ঠিক আছে? এই যে তোমাদের একটা SW দিয়েছিলাম, ঠিক আছে? ওইটারই এমসিকিউ। এরপর কোন প্রক্রিয়াটিকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয়? যে প্রয়োজনীয় উপদ্রব মানে কি? নেসেসারি এভিল, প্রসেদন। প্রসেদন প্রক্রিয়াকে কী নামে অভিহিত করা হয়? সব এক ধরনেরই। প্রয়োজনীয় শত্রু, এই যে প্রয়োজনীয় শত্রু, প্রয়োজনীয় বন্ধু না কিন্তু, এটা হবে না। প্রয়োজনীয় শত্রু, নেসেসারি এভিল। প্রসেদন প্রক্রিয়ার ফলে উদ্ভিদ নিচের কোনটি থেকে মুক্ত হয়? প্রসেদন প্রক্রিয়ার ফলে উদ্ভিদ নিচের কোনটি থেকে মুক্ত হয়? প্রসেদন প্রক্রিয়ার ফলে উদ্ভিদ নিচের কোনটি থেকে? অতিরিক্ত জলীয় বাষ্প না, অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয়, ঠিক আছে? তাপমাত্রা হবে না, বাষ্পচাপ হবে না, শুধু বাষ্পচাপ না, অতিরিক্ত। তার শুধু নর্মালি যদি বাষ্পচাপ থেকে বের হতো তাহলে সে কি? শুষ্ক হয়ে যেত, তার মধ্যে মানে নর্মালি যদি পানি ত্যাগ করতো না, অতিরিক্ত যেটা পানি থাকে সে সেটাই বের করে। কিছু সময় হচ্ছে বেশি পরিমাণ মানে পানি বের হয়ে যায়, সেই সময়টুকুকে আমরা হচ্ছে সেই সময়টুকুকে মানে কি বলে হিসাব করে আমরা বলতেছি নেসেসারি এভিল, ওই বেশি পানি বের হয়ে গেলে। কিন্তু নর্মালি হচ্ছে অতিরিক্ত পানিটাকে বের করে দেয়, এর বেশি বের হলে তাকে আমরা নেসেসারি এভিল বলবো। নর্মালি যেটুকু বের করে দেবে সেটাকে শুধু প্রসেদন বললেই হয়। উদ্ভিদের কোষ রসের ঘনত্ব বৃদ্ধি নিচের কোনটি সংগঠনে? কোষ রসের ঘনত্ব বৃদ্ধি, প্রসেদন প্রক্রিয়া উদ্ভিদের কোষ রসে। আচ্ছা আমরা একটু দেখি তো প্রসেদন নাকি অভিস্রবণ, একটু দেখে আসি। কোষ রসের ঘনত্ব বৃদ্ধি আমার মনে হইতেছে প্রসেদন হওয়ারই কথা। এই যে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়, দেখো কোষ রসের ঘনত্ব, ঠিক আছে?
কোন প্রক্রিয়া দ্বারা? প্রশোধন প্রক্রিয়া দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো আমরা 30টার মতো এমসিকিউ সলভ করছি। ওকে, তোমাদের কাজ কি এমসিকিউগুলো আবার দেখা। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে সিকিউতে যাব এখন। দেখো তাহলে হচ্ছে প্রত্যেকটা থিওরি, যেগুলো থিওরি বলতে হচ্ছে আমরা যেগুলো ব্যাখ্যা, ব্যাপন, অভিশ্রবণ, প্রশোধন, এগুলো আমরা পড়ছি। পড়ার পরে কি পড়লাম? সেগুলোর গুরুত্ব পড়লাম, সংজ্ঞা পড়লাম, গুরুত্ব পড়লাম এবং কোনটার কি এক্সাম্পলও দিলাম। আরেকবার যদি আমরা একটু সামারি করতে চাই, ব্যাপন প্রক্রিয়া কি ছিল একটু যদি বলি, তরল এবং গ্যাসীয় পদার্থের অণুগুলো যেই প্রক্রিয়ায় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থান থেকে ছড়িয়ে পড়ে স্বতঃস্ফূর্তভাবে, তাকে আমরা কি বলবো? ব্যাপন। তারপরে ছিল ব্যাপন চাপ, যে বেশি ঘনত্বের দ্রবণগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে একটা গতিশীলতার সৃষ্টি হয়, যার কারণে একটা চাপের সৃষ্টি হয়, যেই চাপের কারণে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে দ্রবণগুলো চলে আসে। তো ওই চাপটাকে আমরা কি বলি? ব্যাপন চাপ। ব্যাপন কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা দ্রবণেরই আমার কি ঘনত্ব সেম হয়ে যেতেছে, মানে কি বেশি ঘনত্ব কম ঘনত্ব না থেকে দুইটা হচ্ছে সেম। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসতেছি কি? অভিশ্রবণ। অভিশ্রবণ প্রক্রিয়াটা কি ছিল? দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? অভিশ্রবণ বলি। এবং এর আগে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের 3 ধরনের পর্দা পড়ছি, তাহলে আমাদের হচ্ছে ওই পর্দার সংজ্ঞাগুলো পড়তে হবে, সাথে হচ্ছে কি অভিশ্রবণের সংজ্ঞাটা পড়তে হবে। এরপর অভিশ্রবণের গুরুত্ব, ব্যাপনের গুরুত্ব। ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বগুলো বেসিক্যালি। ঠিক আছে, গুরুত্বগুলো মেইনলি হচ্ছে তোমাদের সিকিউতে ঘ নাম্বারে গুরুত্ব দিবেই একটা, যে কোনো একটা গুরুত্ব দিবে। অথবা এই যে পানি শোষণের পদ্ধতি, খনিজ লবণ শোষণের পদ্ধতি খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু পানি শোষণের যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলে, যে সৃজনশীলের ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি পড়লাম? প্রশোধন পড়লাম, প্রশোধনের গুরুত্ব পড়লাম। ঠিক আছে, নেসেসারি এভিল কেন বলে, এটা কি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এটা কি পড়লাম? এই যে জাইলেম ফ্লোয়েম। ঠিক আছে, এই জিনিসটা যেটুকু পড়িয়ে দিয়েছি ওইটুকু তো হইলোই, ওইটুকুই বইয়ের মধ্যে দেওয়া আছে। তোমাদের কাছে বই থেকে আরেকটু ভালো করে পড়া, মানে মুখস্থর মধ্যে করে ফেলা, যাতে সিকিউতে বইয়ের কথাটা লিখতে পারো। সায়েন্সে কিন্তু তুমি বানিয়ে কিছু লিখতে পারবা। ঠিক আছে, সায়েন্সের সিকিউতে এমন না যে তুমি বাংলার মতো বানিয়ে লিখলা বা সমাজের মতো বানিয়ে লিখলা, ওইরকম না। বইয়ে যেটুকু আছে, তোমার জ্ঞানে যেটুকু আরেকটুকু আছে, ওইটুকু লিখতে পারবা। বানিয়ে যদি লিখে দাও জাইলেম দ্বারা কেক পরিবহন করে, এটা কি হবে? হবে না। তো ওইভাবে হচ্ছে লিখতে হবে যে জাইলেম ফ্লোয়েমের যে কাজগুলো, ওই কাজগুলো হচ্ছে বইয়ের মতো যেরকম করে দেওয়া আছে ওইরকম করে লিখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমরা হচ্ছে এখন সিকিউ সলভ করব। আচ্ছা, সিকিউতে দেখো প্রথমে হচ্ছে একটা সিকিউ দিছে, এটা কি বলছে? আগে আমরা ক নাম্বারটা দেখি। প্রশোধন কাকে বলে? সংজ্ঞাটা লিখবা। ঠিক আছে, আমি সংজ্ঞা লিখে দিছি, পারবা আশা করি, দাগিয়ে দিছি সংজ্ঞা। তারপর হচ্ছে উদ্ভিদের পরিবহনের পথ। উদ্ভিদে পরিবহনের পথ, এখানে কি দিতে হবে? প্রথমে পরিবহনের সংজ্ঞা এবং পরিবহনটা কে কে করে? জাইলেম ফ্লোয়েম। জাইলেম ও ফ্লোয়েম। ঠিক আছে, এটাও এক্সপ্লেইন করতে হবে কিন্তু, আশা করি বুঝতে পারছো। তারপর উদ্দীপকে পর্যবেক্ষণকৃত প্রথম প্রক্রিয়াটি কি? পরিবহন পথ। আচ্ছা, খ নাম্বারটা বুঝতে পারছো তো সবাই? খ নাম্বারটা কি বলছে আবার দেখো, উদ্ভিদের পরিবহন পথ বলতে কি বোঝে? এই যে পরিবহন পথ কি? পানি পরিবহন, খনিজ লবণ পরিবহন এবং খাদ্য পরিবহন। এই পরিবহন কি কে করে? জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুলো করে, এই দুটা টিস্যু করে। ঠিক আছে, তাহলে এই দুটা টিস্যু কিভাবে করে আমি এক্সপ্লেন করে দিছি, ওইভাবেই লিখবা। ঠিক আছে, এইটাও হচ্ছে তোমাদের এইচডব্লিউ আমি বলে দিলাম, হ্যাঁ এটাও আমাদের লিখবা। দেখো এটার খ যেখানে লিখে দিই, এটা এইচডব্লিউ করবা, এটা লিখে হচ্ছে গ্রুপে পোস্ট দিবা। ঠিক আছে, আমি দেখব। এরপর গ নাম্বার, উদ্দীপকে পর্যবেক্ষণকৃত প্রথম প্রক্রিয়াটি কি? প্রথম প্রক্রিয়াটা কি বলছে? কামাল তার বন্ধু তিমিরের জন্মদিনে কিছু ফুল নিয়ে আসে। তিমির ফুলগুলো ফুলদানিতে রেখে দেয়, কিছুক্ষণ পর ফুলের সুবাসে চারদিক ছড়িয়ে পড়ে। এই যে ফুলের সুবাসে ছড়িয়ে পড়া, এটা কি? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া, এটা কি? ব্যাপন প্রক্রিয়া। তাহলে উদ্দীপকের পর্যবেক্ষণকৃত প্রথম প্রক্রিয়া কোনটা? ব্যাপন। ওকে, আচ্ছা, এখন এখানে বলছে ব্যাখ্যা করতে। দেখো কথাটা বুঝতে হবে, কোশ্চেন বুঝতে হবে। তোমাকে বলছে ব্যাখ্যা করতে, তোমাকে কিন্তু চায় নাই যে ব্যাপন গুরুত্ব কি, প্রক্রিয়াটা ব্যাখ্যা করবা, কিভাবে ব্যাপন এটা হইতেছে, এক্সাম্পল দিবা, সেন্টের এক্সাম্পলটা দিবা সাথে। এরপর ফুল যেটা ছড়িয়ে পড়তেছে কীভাবে, ফুলের নিজের ঘনত্বটা বেশি, তার নিজের সুঘ্রাণটা নিজের মধ্যে বেশি ঘনত্ব, সেখান থেকে সারা রুমের মধ্যে ছড়িয়ে পড়বে। কম ঘনত্ব আমার সারা রুমে ছড়িয়ে পড়তেছে, কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়বে, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ব্যাপন প্রক্রিয়া বলবো। ঠিক আছে, এখানে এক্সাম্পল, এখানে গুরুত্ব কিছু লিখবা না, কিন্তু ব্যাপনের গুরুত্ব এখানে লিখবা না।
শুধু বলছে ব্যাখ্যা করতে যে এটা কোন প্রক্রিয়া, তোমাকে বলেন এই প্রক্রিয়াটার গুরুত্ব ব্যাখ্যা করো, বলছে এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। তার মানে এখানে শুধু ব্যাপন কি, ব্যাপনের সংজ্ঞা, ব্যাপন কিভাবে হয়, এই যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব ছড়িয়ে পড়ে, এটা এক্সপ্লেন করতে হবে। ঘ নাম্বার, উদ্দীপকে পর্যবেক্ষণকৃত দ্বিতীয় প্রক্রিয়াটি উদ্ভিদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ? দ্বিতীয় প্রক্রিয়াটি উদ্ভিদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ? দ্বিতীয় প্রক্রিয়া কোনটা? এদিকে তিমিরের মা পায়েস রান্নার জন্য যে কিশমিশ ভিজিয়ে রাখলেন, তাহলে দ্বিতীয় প্রক্রিয়াটা কোনটা? দ্বিতীয় প্রক্রিয়া যেটা, এটা কি অভিস্রবণ না? অভিস্রবণ। এখন কোশ্চেনটা দেখো, দ্বিতীয় প্রক্রিয়াটি উদ্ভিদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, এই যে গুরুত্বের কথা বলছে না, তার মানে কি অভিস্রবণের গুরুত্ব। অভিস্রবণের গুরুত্ব এখানে এক্সপ্লেন করতে হবে, কিন্তু খেয়াল রাখবা, ঠিক আছে? দুইটা কিন্তু মিলানো যাবে না। তাইলে গ নাম্বার আমরা কি করব? ব্যাপন প্রক্রিয়াটা কি, ব্যাপনের সংজ্ঞা, এটা হচ্ছে আমরা এক্সপ্লেন করব, ব্যাখ্যা করতে বলছে। ঘ নাম্বারে বলছে গুরুত্বপূর্ণ, মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এই যে উদ্ভিদের জীবনে কত গুরুত্বপূর্ণ, তার মানে কি এখানে অভিস্রবণের গুরুত্বটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? অভিস্রবণের সংজ্ঞা দিবা, এরপরে গুরুত্ব দিয়ে ওই যে পয়েন্ট আকারে যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে লিখবা, এটা পারবে আশা করি সিকিউ। তারপরে দেখো এখানে হচ্ছে আরেকটা সিকিউ দিয়েছে, কয় নাম্বার সিকিউ আছে? হ্যাঁ আরেকটা আছে। দেখো এখানে কি বলছে, হালকা দ্রবণ ঘন দ্রবণ একটা অর্ধভেদ্য পর্দা, তাহলে মানে এটা কি অভিস্রবণ প্রক্রিয়া। এখন দেখো সক্রিয় শোষণটা কি? খনিজ লবণ হচ্ছে উদ্ভিদ দুই প্রকারের শোষণ করে, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। এই সক্রিয় শোষণ এটার সংজ্ঞা কিন্তু বইয়ে নাই, ঠিক আছে? তা হচ্ছে আমি লিখে দিতেছি, দেখো সক্রিয় শোষণ, তাই না? আচ্ছা, তাহলে মানে দেখো সক্রিয় শোষণটা কি? যে শোষণ প্রক্রিয়ায় খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, যে শোষণ প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণের জন্য কোষের বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, তাকে সক্রিয় শোষণ বলে। ওকে, সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, সংজ্ঞাগুলো মুখস্থ করে রাখবা। তাহলে আবার দেখো, যে শোষণ প্রক্রিয়ায় খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, কোষে উৎপন্ন বিপাকীয় শক্তি প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো? সক্রিয় শোষণ। কোষে উৎপন্ন কোষের বিপাকীয় শক্তির প্রয়োজন, হ্যাঁ সমস্যা নেই। খনিজ লবণ শোষণ না তো, খনিজ লবণ পরিবহনের জন্য কোষের বিপাকীয় শক্তির প্রয়োজন, হ্যাঁ তাকে আমরা কি বলবো? সক্রিয় শোষণ বলবো। আচ্ছা, এরপর খ নাম্বার, পলিথিন কোন ধরনের পর্দা? পলিথিন কোন ধরনের পর্দা মনে আছে? পড়েছিলাম আমরা শুরুতেই। পলিথিন হচ্ছে অভেদ্য পর্দা। কেন? দ্রাবকও মানে পানিও হয় না, চালও বা লবণ হচ্ছে কি ছেদ করে আসতে পারে না, যদি ভালো পলিথিন হয়। ছিঁড়া পলিথিন হলে তো দুটোই বের হয়ে যাবে। তাহলে পলিথিন হচ্ছে কোন ধরনের পর্দা? ভেদ্য পর্দা। কি করবা? অভেদ্য পর্দা সংজ্ঞা দিবা, সংজ্ঞা দেওয়ার পর হচ্ছে এক্সাম্পল দিবা, এনাফ খ নাম্বারের জন্য। এরপর গতে কি বলছে? এ থেকে বিতে দ্রাবকের অণু চলন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এ থেকে বিতে দ্রাবকের অণু চলন প্রক্রিয়া, এ কি দেওয়া আছে? হালকা দ্রবণ, ঘন দ্রবণ। কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক। কোন প্রক্রিয়া? কোন প্রক্রিয়া? অভিস্রবণ প্রক্রিয়া, ঠিক আছে? অভিস্রবণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করবা, কোনো গুরুত্ব লাগবে না, শুধুমাত্র প্রক্রিয়াটা। অভিস্রবণ কি সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া কিভাবে একটা থেকে আরেকটার মধ্যে যায়, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। এরপর কিসমিসের এক্সাম্পলটা দিবা, যে কিসমিস হচ্ছে একটা পর্দা থাকে, যখন পানির মধ্যে নেওয়া হয় তখন কিসমিসগুলো ফুলে যায়। বোঝা গেছে? শুধু সংজ্ঞা, প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে, কোনো গুরুত্ব ব্যাখ্যা করতে হবে না। কেন? কারণ ঘ নাম্বারে তোমার গুরুত্ব। তুমি যদি গ নাম্বারে গুরুত্ব লিখে ফেলো, ঘ নাম্বারে কি লিখবা? ঘ নাম্বারে কি বলছে? উদ্ভিদের ক্ষেত্রে উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব, তার মানে কি ঘ নাম্বারে অভিস্রবণের গুরুত্বটা লিখতে হবে। ওকে, আচ্ছা। তারপরে আরেকটা সিকিউ শেষ। আরেকটা দেখো, জীবকোষের কোষাবরণ কি হিসেবে কাজ করে? জীবকোষের কোষাবরণ কি হিসেবে কাজ করে? কোষের যে আবরণ তাকে আমরা কি বলি? কোষ প্রাচীর।
কোষের যে আবরণ তাকে আমরা বলি হচ্ছে কোষ প্রাচীর, তাই না? আচ্ছা দাঁড়াও একটু দেখি, জীবকোষের কোষ আবরণ, আচ্ছা হ্যাঁ, জীবকোষের কোষ আবরণকে আমরা কি হিসাবে কাজ করে? অভেদ্য পর্দা হিসাবে কাজ করে কোষ আবরণ। দাঁড়াও একটু দেখে আসি, জীবকোষের কোষ আবরণ, জীবকোষের কোষ আবরণ পর্দাগুলো আমাদের কোথায়? অবিশ্রবণ। আচ্ছা, জীবকোষের কোষ প্রাচীর ভেদ্য পর্দা হিসেবে কাজ করে। ওকে, কোষ পর্দা, কোষ আবরণ, হ্যাঁ কোষ প্রাচীর, কোষ আবরণ জীবকোষের। আচ্ছা, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, কোষ পর্দা, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। আচ্ছা আমি একটু দেখবো এটা, দাঁড়াও, আমার মনে হইতেছে অর্ধভেদ্য পর্দা হওয়ার কথা। হ্যাঁ, কোষ আবরণ কি হিসেবে কাজ করে? অর্ধভেদ্য পর্দা। জীবকোষ বলছে, উদ্ভিদ কোষ বলে নাই, ঠিক আছে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, বা জীবকোষে থাকে না। আচ্ছা, খাদ্য পরিবহনে জাইলেম ও ফ্লোয়েমে গুরুত্বপূর্ণ কেন? ওই যে পরিবহন টিস্যুগুচ্ছ আবার আসলো, ঠিক আছে? পরিবহন টিস্যুগুচ্ছ কোনটা? জাইলেম, ফ্লোয়েম। জাইলেম কি করে? পানি, খনিজ লবণ। ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহন করে। এটা এক্সপ্লেন করলেই এনাফ, ঠিক আছে? খ নাম্বার, এটা আমরা পড়ে আসছি অলরেডি। গ নাম্বার, উদ্দীপকের এ থেকে বিতে দ্রবণের অণুর কি ধরনের চলন ঘটে? এ থেকে বিতে, এ হচ্ছে কি, এইটুকু হচ্ছে হালকা দ্রবণ, এটা হচ্ছে ঘন দ্রবণ। হালকা থেকে ঘন কি হইতেছে? অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক, অবিশ্রবণ প্রক্রিয়া, চলন ব্যাখ্যা করা, তার মানে আবার অবিশ্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে কি, কোন কোন জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ? আচ্ছা, কোন ক্ষেত্রে জীব। তারপর হচ্ছে গ নাম্বারে হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া, আবার অবিশ্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। ঘ নাম্বারে কি? ঘ নাম্বার হচ্ছে তোমাদের গুরুত্বটা ব্যাখ্যা করতে হবে। গুরুত্ব যা পয়েন্ট লেখায় লিখে দিয়েছি ওইগুলো এক্সপ্লেন করলেই হবে। তারপরে দেখো, আচ্ছা এটাও পারবে আশা করি। এরপর হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমাদের জন্য আমি একটা সিকিউ দিলাম, ঠিক আছে? HW দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের HW, এখানে লিখে দিই। এটা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবা, এইটা যে আমাদের গ্রুপটা আছে আলাদা করে, ঠিক আছে? টোটাল হচ্ছে এই একটা সিকিউ দিছি আর দুইটা জিনিস দিছি। নেসেসারি এভিল কেন বলা হয়, আর একটা কি যেন দিছিলাম, ইমবাইবিশন না কোনটা যেন। আচ্ছা দেখবা এখানে স্লাইডের মধ্যে বা ক্লাস করার সময় দেখবা, ঠিক আছে? HW গুলো আলাদা মার্ক করে রাখবা। ওই দুইটা জিনিস হচ্ছে, মানে টোটাল হচ্ছে দুইটা অনুধাবনের মতো দিছিলাম আর একটা এই সিকিউ, ঠিক আছে? এগুলো হচ্ছে HW করে পোস্ট দিবা, আশা করি পারবা। এই নিষ্ক্রিয় শোষণ কাকে বলে, ঠিক আছে? এটা হচ্ছে এই সক্রিয় শোষণটা যেভাবে লিখে দিয়েছি, নিষ্ক্রিয় শোষণটা পারবা, আশা করি। না পারলে আমি আবার লিখে দিব। ওকে, আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমাদের ক্লাস এই পর্যন্তই আজকে। আচ্ছা দেখো, সক্রিয় শোষণটা তো লিখে দিয়েছিলাম তাই না? নিষ্ক্রিয় শোষণটা একটু লিখে দিই, এটা হয়তো পারবা না। নিষ্ক্রিয় শোষণ, যে প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, তাকে নিষ্ক্রিয় শোষণ বলে।
আচ্ছা তাহলে দেখো সিকিউ আমাদের শেষ, ঠিক আছে, এইগুলো তারপরে দেখবা, এই সিকিউটা পোস্ট দিবা, ঠিক আছে, ক নাম্বার লিখে দিয়েছি, এটা সহই লিখবা, সমস্যা নেই। তাহলে দেখো আমাদের এই চ্যাপ্টারের যেই টপিকগুলো ছিল এমসিকিউ সলভ করলাম, আমরা ইম্পর্টেন্ট সিকিউগুলো সলভ করলাম, প্রত্যেকটা টপিক থেকে একটা করে সিকিউ সলভ করলাম। প্রশোধনের জিনিসটা কি, প্রশোধন হচ্ছে প্রশোধন থেকে সিকিউ পুরো একটা আসার সম্ভাবনা নাই, গ নাম্বার দিলে দিতে পারবে আশা করি, যে নেসেসারি এবিল অথবা প্রশোধনের গুরুত্ব এই জিনিসটাই। আর সংজ্ঞা তো সব শুধু জ্ঞানমূলকের জন্যই, তাই না? কিন্তু আমি বলতে চাইতেছি যেটা হচ্ছে ব্যাপনের গুরুত্ব, অভিশ্রবণের গুরুত্ব, পানি শোষণ পদ্ধতি, ঠিক আছে, পানি শোষণ পদ্ধতি, খনিজ লবণ শোষণ পদ্ধতি, এরপর এই যে পরিবহন টিস্যু কোনটা, জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে, এই 5টা জিনিস খুব ইম্পর্টেন্ট। আবার একটু লিখে দিই সিকিউর জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট ফর সিকিউ। সৃজনশীলের জন্য টপিক ইম্পর্টেন্ট মানে গ আর ঘয়ের জন্য যে, সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, ব্যাপন অভিশ্রবণ প্রক্রিয়া প্লাস গুরুত্ব। ওকে, এরপরে কি, এরপর হচ্ছে পানি পরিবহন পানি শোষণ পদ্ধতি, ঠিক আছে, এগুলো কিন্তু গ আর ঘয়ের জন্য। পানি শোষণ পদ্ধতি, খনিজ লবণ শোষণ পদ্ধতি, তারপর পরিবহন টিস্যু, কোনগুলো পরিবহন টিস্যু, জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরিবহন টিস্যু। ওকে, আচ্ছা তাহলে এইটুক পারবা সবাই আশা করি, ঠিক আছে, এইটুক হচ্ছে মানে এইগুলো হচ্ছে একটু ভালো করে মুখস্থর মতো করে ফেলবা, যাতে তুমি সিকিউর মধ্যে ফুললি বইয়ের মতো লিখতে পারো, তাহলে নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি। তুমি যদি বানিয়ে লেখো অবশ্যই স্যার তোমাকে ফুল মার্ক দেবে না, কিন্তু যদি একদম বইয়ের কথা অনুসারে লেখো, পুরো বই তো মুখস্থ করতে বলতেছি না, বলতেছি ওই অনুসারে বইয়ের কথা অনুসারে যখন লিখবা তখন হচ্ছে দেখবা কি ভালো নাম্বার পাইতেছো, ঠিক আছে, কারণ সায়েন্সে বানিয়ে লেখার মতো কিছু নাই, তাইলে এইটুকগুলো আমাদের এই যে সংজ্ঞাগুলো মুখস্থ করবা, তোমাদের কাজ কি সংজ্ঞাগুলো মুখস্থ করা, এমসিকিউগুলো ভালো করে পড়া, বইয়ের এমসিকিউ, গাইডের এমসিকিউ যদি গাইড থাকে তোমাদের জন্য তাইলে তো গাইড এমসিকিউ পড়বা, নাহলে বই দাগিয়ে পড়লেই এনাফ, ঠিক আছে, ভালো করে পড়বা, যাতে ওই যে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নগুলো, ওই যে 3টা অপশন থাকে 1 2 2 1 2 3 1 2 3 এরকম, এগুলো যেন পারো, কারণ এগুলো হচ্ছে বইয়ের লাইন থেকে ডিরেক্ট তুলে দেয়, কোনো একটা লাইন যদি তোমার মিসিং যায় ওখান থেকে পরে এমসিকিউ পারবা না। আর জ্ঞানমূলকগুলো তো পারবা আশা করি, আর অনুধাবনগুলো হচ্ছে ভালো করে লেখার ট্রাই করবা। তারপর হচ্ছে সিকিউ গ হওয়ার জন্য এই টপিকগুলো ভালো করে পড়বা, ঠিক আছে, আশা করি এইটুক পড়লে হচ্ছে তোমাদের একটা ভালো মার্ক আসবে এই চ্যাপ্টার থেকে, এইটুক পড়লে আমাদের এনাফ। আচ্ছা তাহলে হচ্ছে ক্লাস আজকে এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।